ওকে, সবকিছু একটু চেক করে নেই বিফোর দ্য স্টার্ট দ্য লেসন। ওকে, সো যারা আনমিউট করে রাখছেন একটু মিউট করে রাখবেন। স্যার আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? জি আছে জি ক্লিয়ার জি শোনা যাচ্ছে স্যার। এভরিবডি? ওকে, আমি একটু উইন্ডোটা ক্লোজ করে দেই, তাহলে আরো ক্লিয়ার শোনা যাবে। আউটসাইডে রেইন হচ্ছে। সো আচ্ছা, আজকে তো আমার সাথে ফার্স্ট ক্লাস। সো আমরা একটু রুট ম্যাপটা সেট করে নিই যে আমরা কিভাবে লার্নিংটা করব, কিভাবে শুরু করব। হ্যাঁ, তো আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে বেশি গুরুত্ব দিব। লাইক আমরা কিছু কেস স্টাডি নিব এবং বিভিন্ন পার্টিকুলার টপিকের উপর আমরা হচ্ছে লেকচার গুলো দিব। হ্যাঁ, যেসব টপিক নিয়ে রেগুলার কাজ করতে হয় বা যেসব পার্টিকুলার বিষয় নিয়ে রেগুলার আমাদের বিজনেস অপারেশনে আমরা বিভিন্ন জটিলতায় সম্মুখীন হয়। যেমন আমরা যদি ব্যাটের অপারেশনটা বলি, যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন বাতিল, তারপর হচ্ছে আপনার এটা পরিবর্তন, তথ্য আপডেট, তারপর হচ্ছে রেগুলার আমাদের পারচেজ সেলস, তার জন্য হচ্ছে সব চালানগুলো ইস্যু করা, রেজিস্টার মেনটেন করা, রিটার্ন সাবমিশন করা, তারপর হচ্ছে বিভিন্ন সময় ব্যাট অফিস থেকে বিভিন্ন চিঠিপত্র দিয়ে তার জবাব দেওয়া। হ্যাঁ, এইগুলো প্র্যাকটিক্যাল বিষয়গুলো এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো। হ্যাঁ? এর সাথে সাথে ব্যাটের যত আইন বিধিবিধান যেগুলো রয়েছে, ডেফিনেশন, সংজ্ঞা, এগুলো সব চলে আসবে। হ্যাঁ, প্লাস আপনাদেরকেও কিছু হোমওয়ার্ক দিতে চাই। যদিও আসলে প্রফেশনাল ক্লাসে এটা খুব বেশি প্র্যাকটিক্যাল না, আপনারা যদি মানে উইলিং থাকেন তাহলে সেটা করব, আদারওয়াইজ দিব না। স্যার হোমওয়ার্ক দিয়েন স্যার আমাদের। ওকে, তো আর বাকিরা বাকিরা কি আসসালামু আলাইকুম স্যার, ইন্টারেস্টেড? স্ক্রিনটা একটু শেয়ার করুন স্যার। হ্যাঁ, শেয়ার করবো, শেয়ার আমাদের করে। আমাদের শিখতে হবে। ওকে, গুড। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েন স্যার, হোমওয়ার্ক দিয়েন। আচ্ছা, ওকে, গুড। তারপর হচ্ছে আমরা আরেকটা পদ্ধতি মানে লেসনটা করতে চাই। যেমন একটা টপিক পড়ালাম, নেক্সট ক্লাসে এটা নিয়ে ছোট ছোট কোশ্চেন আকারে আমরা সেগুলো প্রশ্নগুলো ধরবো আপনাদেরকে, যে শর্ট কোশ্চেন টাইপের। তো অনেক সময় হয় কি যে শর্ট কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে অনেক কিছু টুকিটাকি নলেজ গ্যাদার করা যায়। আন্ডারস্টুড? সো আমরা এই পদ্ধতিতে যাব। ওকে, যদি এটা মানে মূসক লাইসেন্স পরীক্ষার প্রেক্ষিতে হতো তাহলে চ্যাপ্টার টু চ্যাপ্টার বা মানে আইন টু বিধি, বিধি টু আইন, ধারা টু মানে দফা, এইভাবে পড়লে ওটার জন্য মানে পরীক্ষার জন্য ফ্রুটফুল। বাট প্রফেশনাল লার্নিং এর জন্য আমি একটু অন্যভাবে পড়াতে চাই, যেটা হচ্ছে কিনা বিভিন্ন টপিক বেস। হ্যাঁ, ওকে, সো আমরা শুরু করি। লেটস স্টার্ট। কেউ কিছু বলছেন? হ্যালো, ইয়েস প্লিজ। যেহেতু সামনে মূসক আছে, সেহেতু আমাদের কিভাবে টাস্ক দিয়ে আমরা একটু না, আমি আপনার কথা বুঝতে পারি না, একটু হচ্ছে আপনার মানে কথায় যথেষ্ট, আবার রিপিট করেন। বললাম যে সামনে যেহেতু মূসক লাইসেন্স পরীক্ষা আছে, অ্যাপ্লাই করা আছে, পরীক্ষা দিব, তো ওইভাবে একটু আমাদেরকে গাইডলাইন গুলো দিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, ওকে, সেটার জন্য আমি একটা সামারি গাইডলাইন আই ক্যান গিভ, বাট স্টাডি ম্যাটেরিয়ালের জন্য এই লার্নিং পদ্ধতিটা যথেষ্ট না। বাট আমি ওভারঅল একটা গাইডলাইন দিতে পারি যে কিভাবে আপনি ওই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন।
আচ্ছা, ওকে। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব থ্রোলি এই ক্লাসের মধ্যে এই টপিকটাই শেষ করব, কারণ আমাদের ক্লাসের সংখ্যা খুব কম। সেই টপিকটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক, তো আগে হোমওয়ার্কটা দিয়ে নেই, যেহেতু হোমওয়ার্কে ইউ পিপল আর অল আর ইন্টারেস্টেড। তো আমি আগে হোমওয়ার্কটা দিয়ে নিই, তারপর হচ্ছে এই ব্যাপারে আমরা স্টাডি করব। যে কেস স্টাডিটা থাকবে রেজিস্ট্রেশন নিয়ে। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসিডিউর নিয়ে একটা কেস স্টাডি আমি দিচ্ছি, সেটাকে সলভ করবেন। ওকে, নেক্সট বিফোর দ্য নেক্সট ক্লাস, মানে একটা সপ্তাহ সময় পাবেন। মানে কাট অফ ডেটটা হচ্ছে আপনার নেক্সট মঙ্গলবারের মধ্যে ইউ হ্যাভ টু সাবমিট। ওকে, তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিব, 1 বাই 1 আপনারা এটাতে সাবমিট করুন। আই উইল বিল্ড ইট, যে আপনারা কিভাবে লিখছেন, এবং এখানে যদি কোনো কিছু কারেকশনের থাকে উই উইল ডিসকাস। সেটা কি এজেন্ডার উপর হতে হবে, যে রেজিস্ট্রেশন অব্লিগেশন আন্ডার ভ্যাটের যে ল আছে, এই লর আন্ডারে রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা কিভাবে আসবে বা কেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস আন্ডার ভ্যাটের আন্ডারে আপনি কিভাবে রেজিস্ট্রেশনটা নেবেন, তার প্রসেসটা কি। তারপর হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর রেজিস্ট্রেশন, আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি তথ্য উপাত্ত দরকার। তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট প্রসেস, আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার ঠিকানা পরিবর্তন হলো, আপনার ডিরেক্টর চেঞ্জ হলো, আপনার হচ্ছে অথরাইজেশন চেঞ্জ হলো, আপনার ব্যাংক পরিবর্তন হলো, অথবা সংযোজন বিয়োজন হলো, অথবা প্রোডাক্ট বাড়লো, ক্যাপিটাল মেশিনারি ইনক্রিজ করলেন, লেআউট বাড়লো, ফ্যাক্টরি বাড়লো, অথবা আরেকটা নতুন লোকেশন ওপেন করলেন, এনি প্রসেস, মানে যে কোনো ইনফরমেশন আপনার এই রিলেটেড পরিবর্তন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে আবার আপডেট করবেন, এটার ব্যাপারে আইন কি আছে, আইন এবং বিধি কি আছে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন প্রসেসটা কি, যে আপনি একটা রেজিস্ট্রেশন নিচ্ছেন বাট ইউ হ্যাভ টু ফেল টু রান দ্য বিজনেস, আপনি বিজনেসটা রান করতে পারেন নাই, বা একটা কোম্পানি বিজনেস রান করতে পারে নাই, তাহলে কিভাবে সেই রেজিস্ট্রেশনটা ক্যান্সেলেশন করবে সেটা নিয়ে। তার কেসটা কি, অ্যাডভাইজারি অন ভ্যাট রেজিস্ট্রেশন ফর জন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মিস্টার জন একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি ওপেন করছে, হ্যাঁ, তার জন্য অলরেডি আরজিএসসি তে রেজিস্ট্রেশন নিয়েছে। এখন এই মিস্টার জনকে আপনাকে অ্যাডভাইস করতে হবে এই এক্সিস্টিং ভ্যাট এর অ্যাক্ট অনুযায়ী তাকে কিভাবে রেজিস্ট্রেশনটা নিতে হবে, বা রেজিস্ট্রেশনটা কেন নিতে হবে, তার জন্য কি কারণে তার জন্য অব্লিগেশন, এবং অলসো ইউ হ্যাভ টু মেনশন দ্য ল রেফারেন্স, আইনের বিধি অনুযায়ী বা আইনের যে সেকশন আছে সে অনুযায়ী আপনাকে রেফারেন্স দিতে হবে, কোন কোন সেকশন অনুযায়ী তার জন্য এটা প্রযোজ্য হবে, এবং তার কি কি ডকুমেন্ট লাগবে। আমরা উপরে যে এজেন্ডা গুলো দিলাম সেগুলো সবগুলো রিফ্লেকশন আসতে হবে। ওকে, সো এটা থাকবে আপনার নেক্সট এর হোম টাস্ক। ওকে, সো এখন আপনি ক্লাসের পরে আপনি বুঝতে পারবেন যে নেসেসারি কি কি জন্য, মানে এই প্রসেস গুলো ফিল আপ করতে কি কি জিনিস দরকার, কেন তার রেজিস্ট্রেশন স্যার প্রয়োজন, রেজিস্ট্রেশন স্যার কোথায় গিয়ে করবেন। স্যার একটু বলুন। ইন্টারটাপ করলাম স্যার, সরি। ইয়েস স্যার ওই যে প্লিজ। হোমওয়ার্ক গুলো এগুলো কি স্যার আমরা লিখে নিবো নাকি স্যার আপনি আমাদেরকে দিয়ে দিবেন স্যার, এই যে পয়েন্ট নো, গুলো। আমি আমি চাচ্ছি যে একটা মানে আমি যদি কানেক্টেড হতে পারি থ্রু দা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা গুগল স্পেস এনিহাউ, তো আমি তখন ইজিলি আই ক্যান শেয়ার। ঠিক আছে, তো জি স্যার। এর জন্য হয়তো একটা প্রসেস করা যেতে পারে। আই উইল টক উইথ দেম, তো আপনাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করা যায়, তাহলে রিপিটলি শেয়ার করে যায় দেওয়া যাবে all। ঠিক আছে, ওকে ওকে, স্যার, লিখতে ওকে হবে স্যার, না এগুলো, আই উইল শেয়ার অল অফ দিস ম্যাটেরিয়াল। আচ্ছা, ওকে স্যার। তো আই থিঙ্ক কেস স্টাডি ইজ ক্লিয়ার। ওকে, এটা থাকবে নেক্সট, আর এই অনুযায়ী এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি আজকের ক্লাসটা সাজিয়েছি। ওকে, তো লেটস স্টার্ট। তো আমি রফিকুল ইসলাম শামীম, মূসক পরামর্শক, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইটিপি। আমি ব্যাট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, ব্যাটের অটোমেশন নিয়ে স্পেশালি। তো এখানে ব্যাটের অটোমেশন যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে মূসক সফটওয়্যার বাস্তবায়ন অথবা প্রসেস রেকটিফিকেশন, ইনভেন্টরি আপ টু ডেট, অ্যালাইনমেন্ট ইনভেন্টরি উইথ দা আপনার হচ্ছে ব্যাটের রেজিস্টার 6.1 6.2, এবং হচ্ছে প্রসেস অপটিমাইজেশন, কিভাবে এটাকে টাইম টু টাইম কি কি ফর্ম ফাইলিং করতে হবে, কি কি জিনিসগুলো কেয়ার করতে হবে, এবং হচ্ছে আইন ও বিধি অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে কি কি জিনিসগুলো আপনার গ্যাপ আছে, প্রচুর গ্যাপ আছে as per that,
এগুলো নিয়ে আমি হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছি। সো অ্যাজ এ ট্রেনার হিসেবেও ট্রাই করছি, মানে যদি মানে কিছু শেয়ার করতে পারি। আসলে ট্রেনিং সেশনটা কি মূলত ইটস এ নলেজ শেয়ারিং, তো হচ্ছে ডিসকাস উইথ দ্য বোথ, মানে আপনাদের সাথে ডিসকাস করা। মূলত মূসক নিবন্ধন চ্যাপ্টার 2 এ বলা আছে। একটু মিউট করবেন, হ্যাঁ, যে আনমিউট আছেন একটু মিউট করবেন। ওকে, প্রয়োজন হলে আনমিউট করে দেন কথা বলবেন। ওকে, অথবা ইউ ক্যান রেজ আপ দ্য হ্যান্ডস। তো এটা হচ্ছে ব্যাটের আইনের দ্বিতীয় চ্যাপ্টারে মূসক নিবন্ধন বা মূসক রেজিস্ট্রেশনের কথা বলা আছে। হ্যাঁ, তো এর সাথে সাথে আরেকটা জিনিস বলা আছে টার্নওভার ফর রেজিস্ট্রেশন। ওকে, তো আমরা টার্নওভারটা একটু সাইডে রাখি, এটা পরে এক কথা বুঝিয়ে দিব। তো আমরা ফোকাস রাখবো হচ্ছে মূসক নিবন্ধন। ওকে, এটাই হচ্ছে বেশি কাজ, এটা নিয়ে বেশি কথাবার্তা চলে। ওকে, 4 থেকে 14 পর্যন্ত এই চ্যাপ্টারে ধারা আছে, আর বিধি আছে 3 থেকে 15 পর্যন্ত। এর মধ্যে মূসক কেন নিতে হবে, নিবন্ধনের নেওয়ার প্রক্রিয়া, নিবন্ধন কিভাবে করবেন, কে নিবন্ধন নিবে, নিবন্ধন নেওয়ার পরে আপনার কি কাজ, বিজনেস ফেল হলে আপনাকে কি করতে হবে, একজন ফরেনার যদি রেজিস্ট্রেশন বাংলাদেশে নিতে চায় তার মূসক ফর্ম কত, কয়টা মূসক ফর্ম আছে, ইত্যাদি ইত্যাদি ডিটেলস এই চ্যাপ্টারে আলোচনা হবে। ওকে, আমরা এই চ্যাপ্টারটা খুব দ্রুত আজকে শেষ করব। তাহলে আসেন যে ধারা 4-এ কি বলা আছে, মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি। এক কথায় যদি আমরা বলি যার টার্নওভার, ঠিক আছে, যার টার্নওভার মানে 50 লাখ টাকার সীমা অতিক্রম করবে, ওকে, তাকেই ব্যাটে নিবন্ধন নিতে হবে। তো এইটাই ক এবং খ তে দুইভাবে ভাগ করে বলা আছে যে 12 মাস, মানে করেন আজকের ডেট থেকে শুরু করে, মানে এই মাসের প্রথম দিক থেকে শুরু করে পরবর্তী 12 মাস, এবং এই মাসের প্রিভিয়াস মান্থ থেকে পিছনের 12 মাস, আপনি যেভাবে যোগ করেন না কেন, টার্নওভার আপনার যদি 50 লাখ টাকার সীমা পাস করে তাহলে হচ্ছে আপনাকে ব্যাটে নিবন্ধন নিতে হবে। আমি টার্নওভার, নিবন্ধন সীমা এগুলো একটু রেড মার্ক করে রেখেছি। এটা সেকশন 2, মানে ডেফিনেশনে এটা ডিটেল বর্ণনা দেওয়া আছে। আমরা একটু নিচে গেলে এটা দেখতে পাবো। আমরা একটু দেখে আসি টার্নওভারটা কি। টার্নওভারের সংজ্ঞা ধারা 2-এর 42 দফা 42-এ বলা আছে, অর্থ কোনো ব্যক্তি কর্তৃক কোনো নির্ধারিত সময়ে বা কর মেয়াদে তার অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত, আমদানিকৃত বা ক্রয়কৃত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্য সমুদয় অর্থ। আচ্ছা, সহজ কথা হচ্ছে কি, আপনি একজন ব্যক্তি, আপনি এরকম একটা ব্যবসা পরিচালনা করছেন, যেটা ধরেন আমদানি করতেছেন অথবা ম্যানুফ্যাকচার করতেছেন অথবা আপনি সেবা প্রদান করতেছেন, যেভাবে করে থাকেন না কেন, সেটা যদি করযোগ্য পণ্য হয়, আচ্ছা, করযোগ্য পণ্য হয়, সেটার হতে আপনার যত টাকা পাইছেন, যত অর্থ আপনি উপার্জন করছেন অথবা পাবেন, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সেটা সমষ্টি, সেটা সমষ্টিকেই টার্নওভার বলে। তো এখানে করযোগ্য পণ্য বলার কারণটা কি? আচ্ছা, আমরা যদি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কিনি, এর আগে আমরা বলে নিই ভ্যাট কাজ করে হচ্ছে দুটো জিনিস নেই, গুডস এন্ড সার্ভিসেস নেই, এর বাইরে ভ্যাটের কোনো অ্যাক্টিভিটি নেই। যেখানে গুডস আছে সেখানে ভ্যাট আছে, যেখানে সার্ভিস আছে তার সাথে ভ্যাট আছে। তো এই গুডস এন্ড সার্ভিসকে যখন আপনি বিনিময় করবেন, মুভমেন্ট করবেন, আপনি কেনা বেচা করবেন অথবা সেবা প্রদান করবেন, যেভাবেই করেন না কেন, তখনই ভ্যাট ইম্পোজ হবে। ওকে, তো এই যে আমরা বললাম যে পণ্য অথবা সেবা, এর উপর ভ্যাট, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে ভ্যাট কাজ করে, এর উপরই ভ্যাট আরোপ হয়। তো এটাকে আবার কিছু কিছু পণ্য এবং সেবাকে এই ভ্যাট থেকে বাদ দেওয়া হয়েছে, যেটাকে এক্সাম্পশন বলে, ভ্যাটের আইনে এক্সাম্পশন, মানে এটা ভ্যাটের অ্যাক্টিভিটির মধ্যে নাই। মানে এই পণ্যটা নিয়ে আপনি যতই বিক্রি করেন, যতই ঘোরাফেরা করেন, যতই উৎপাদন করেন, আমদানি করে নিয়ে আসেন, অথবা এই সেবাটা আপনি প্রদান করেন, এর উপর কোনো ভ্যাট নেই। ঠিক আছে, তো এরকম পণ্য যদি আপনি নিয়ে টার্নওভার যদি আপনার 100 কোটি হয়, তাহলে হচ্ছে ভ্যাটের নিবন্ধন প্রয়োজন হবে, করযোগ্য পণ্য হতে হবে, যে পণ্যের উপর ভ্যাট ইম্পোজ হয়। তো এরকম পণ্য সম্বলিত যদি আপনার অর্থনৈতিক কার্যক্রমের দ্বারা যে পরিমাণ আপনি উপার্জন করেন, হ্যাঁ, নির্ধারিত সময়ে, নির্ধারিত সময় কি মানে যে কর মেয়াদ, নির্ধারিত সময়ে
বা কর মেয়াদে। কর মেয়াদের আরেকটা সংজ্ঞা আছে, 12 মাস। ঠিক আছে, খ্রিস্টীয় বর্ষের প্রতি ক্যালেন্ডার পিরিয়ড হচ্ছে এক এক কর মেয়াদ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা হচ্ছে মার্ক করেছিলাম, নিবন্ধন সীমা। নিবন্ধন সীমার একটা সংজ্ঞা আছে। ওকে, নিবন্ধন সীমাটা কি? ওই যেটা 12 মাসের সময়ে 50 লক্ষ টাকার সীমা। ঠিক আছে, 50 লক্ষ টাকা যদি আপনার বিজনেস মানে সেল যদি ক্রস করে, তাহলে হচ্ছে আপনার ভ্যাটে নিবন্ধন নিতে হবে। তবে নিম্নবর্ণিত মূল্য অন্তর্ভুক্ত হবে না। কি কি? অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ মূল্য, ওই যে যেটা বললাম ভ্যাট এক্সাম্পটেড যেটা আছে সেটা হবে না। মূলধনী সম্পদের বিক্রয় মূল্য, আপনার মূলধনী সম্পদ যেগুলো আছে এগুলো বিক্রি করলে এটার অংশ আপনার হচ্ছে যদি হয় বিজনেসের মধ্যে অ্যাড হয়, তাহলে এটা অন্তর্ভুক্ত হবে না। তারপর হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম প্রতিষ্ঠানের বা ওর কোনো অংশ বিক্রি করে ফেললেন, তাহলে হবে না। আচ্ছা, মোট কথা মানে আপনি সিঙ্গেল ওয়ার্ডে বুঝেন যে 50 লক্ষ টাকার সীমা অতিক্রম করলেই ভ্যাটের নিবন্ধন নিতে হবে। থ্রেশহোল্ড 50 লক্ষ পর্যন্ত শেষ সীমা, 50 লক্ষ 1 পয়সা হলেই নিবন্ধন নিতে হবে। এটা কি নিবন্ধন সীমা বা থ্রেশহোল্ড বলে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রথমত টার্নওভার যদি ক্রস করে তাহলে হচ্ছে আমাদের নিবন্ধনটা নিতে হবে। টার্নওভারটা কত আছে? টার্নওভারের নিবন্ধন সীমাটা কত আছে? 50 লাখ টাকা। আচ্ছা, 50 এবার লাখ। আসেন 50 লাখ। তাহলে কি বললো যে এই সব ক্ষেত্রে মাসের প্রথম দিন হইতেই মূসক নিবন্ধন যোগ্য হইবে। যদি এরকম হয় তাহলে মাসের শুরু থেকে আপনাকে অবশ্যই মূসক নিবন্ধন নিতে হবে। আচ্ছা, এটা আইনে আসলে বলছে, ওকে, কিন্তু বাস্তবে হচ্ছে কি আমরা এমনি যখন বিজনেসটা স্টার্ট হয়, একটা বিজনেস শুরু করে, তখন বুঝে যায় যে এই বিজনেস হচ্ছে মানে বিক্রির আগে হচ্ছে আমার কি লাগবে, ভ্যাটের নিবন্ধন নিতে হবে। যেমন আপনি যদি আমদানি করেন তাহলে হচ্ছে এই টার্নওভার কিছুই চিন্তা করা যাবে না, এটা পরে বলা আছে, পরে আমরা সামনে পাবো। যে আপনি যদি আমদানি করেন, আমদানি বা রপ্তানি বিজনেসের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাকে প্রথমেই হচ্ছে ভ্যাটের নিবন্ধন নিতে হবে, কোনো উপায় নেই। তারপর আইনের থ্রেশহোল্ড বলছে, এইটা যে থ্রেশহোল্ড বলছে ক এবং খ, এটার বাস্তব প্রয়োগ নেই। এটার উদ্দেশ্য ছিল ভ্যাটের যে আওতাটা বাড়ানোর জন্য। ঠিক আছে, কিভাবে বাড়ানোর জন্য? ধরেন যারা যে মুদির দোকান আছে, যারা বিভিন্ন কিছু ব্যবসা করে, বা যাদেরকে ট্রেডার, স্পেশালি যারা ট্রেডার, তাদেরকে তো আসলে কোনো স্পেসিফিক উপায়ে আটকানো যায় না। যেমন আপনি যদি আমদানি করেন তাহলে আমদানি পর্যায়ে আটকানো যাবে, রপ্তানি করলে আটকানো যাবে, আপনার ব্যাংকের সাথে যদি ডিলিংস থাকে আটকানো যাবে, বা অন্য অন্য যেসব ক্ষেত্রে বিনের প্রযোজ্যতা আছে এইসব সাথে ইনভলভ হন, তাহলে আপনাকে আটকে বিনটা বাধ্যতামূলকভাবে নিবন্ধন করানো যাবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে যারা মুদির দোকান বা অন্য টাইপের বিজনেস করে, টার্নওভার তার যখন 50 লক্ষ টাকা অতিক্রম করবে তাকেও যদি নিবন্ধনের সীমা আনা যায়, এই জন্য এই পয়েন্ট দুটো অ্যাড করা হয়েছে। কার্যত এটার ইফেক্ট বাংলাদেশে তেমন ভাবে নাই। কারণ হচ্ছে কি, একজন বিজনেসম্যানের টার্নওভার কত সেটাকে আপনি যদি আইডেন্টিফাই করতে চান, তাহলে তার ব্যাংক মানে ব্যাংক লেজার চেক করতে হবে। কিন্তু অধিকাংশ মুদির দোকান তারা ক্যাশে লেনদেন করে, ক্যাশের ব্যবসা, ওদেরকে ধরা মানে কঠিন। তো এটার জন্য অটোমেশন প্রসেস দরকার, এটার জন্য অটোমেটিক পেমেন্ট গেটওয়ে দরকার, যেন সবকিছু ক্যাশলেস ট্রানজাকশন হয়। তাহলে আপনি চায়ের দোকান কেউ ধরতে পারবেন যে তার নিবন্ধন সীমা পার হয়ে গেছে, মানে গিয়েছে কিনা। ওকে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট মানে পয়েন্টে যাই। সেখানে বলা হয়েছে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধন। আচ্ছা আচ্ছা, এবার বলতেছে যে টার্নওভার নির্বিশেষে, মানে আপনার টার্নওভার নির্বিশেষে কি, আগে বললো যে 50 লাখ টাকার সীমা, এবার হচ্ছে যে কোনো অ্যামাউন্ট অফ মানি, যে কোনো অ্যামাউন্ট অফ লেনদেন হোক না কেন, আপনার সেলস হোক না কেন, টার্নওভার হোক না কেন, আপনাকে নিবন্ধন নিতেই হবে। 1 নাম্বার কি, বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ প্রস্তুত বা আমদানি করে। যে ব্যক্তি সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য বা সেবা নিয়ে বিজনেস করেন, তাকে অবশ্যই মূসক নিবন্ধন দেওয়ানি নিতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে সম্পূরক শুল্ক কি? বলেন, সম্পূরক শুল্ক কি? সম্পূরক শুল্ক স্যার,
স্যার এর আগে একটু জিনিস একটু মানে আমার একটু জানা দরকার ইয়েস প্লিজ, জানার জন্য এই স্যার। সেশন, আর ইউ নট জি স্যার আস্কিং। জি স্যার যে মূসক নিবন্ধন যেটা বললেন স্যার, মূসক নিবন্ধন যোগ্য ব্যক্তি, এটা মানে ইংরেজিতে স্যার আপনার কিভাবে মানে এটা এটা মানে মূসক যেটা স্যার এটা বলতেছেন ভ্যাট, স্যার। ভ্যাট, ভ্যাট, ও আচ্ছা আচ্ছা বুঝতে ভ্যাট, ভ্যাট মুশাক ভ্যাট মানে ভ্যাট, ভ্যাট রেজিস্ট্রেশন স্যার। ভ্যাট রেজিস্ট্রেশন। ও আর বুঝতে পারছি স্যার। সম্পর্ক সংখ্যাটা হচ্ছে সরকারের যেটা মানে আমাদের যেমন সিগারেট, মদ্যপান এগুলোর উপরে যেমন নিষেধাজ্ঞা আছে, কিন্তু এগুলা যখন বিক্রি করে এগুলা সম্পূরক শুল্ক দিয়ে তারপরে বিক্রি করতে হয়। যেমন এটার দাম যদি হয় 100 টাকা, সম্পূরক শুল্ক থাকে এটার উপরে সাপোজ আরো 30%, প্লাস হচ্ছে ভ্যাট আরো 15% স্ট্যান্ডার্ড রেট। তো সব মিলে হচ্ছে আর কি সম্পূরক শুল্কটা ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, ওকে, কিন্তু আচ্ছা, প্রশ্ন হলো যে আমরা সরকার যে ওকে 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 আন্ডারস্টুড, ওকে ওকে। সো আমরা ভ্যাটে আমরা হচ্ছে যদি এই আইনের শিরোনামটা দেখি, তাহলে এই আইনের শিরোনামটা আমরা দেখতে পাবো, এই আইনে ভ্যাটের যে আইন 2012, এর পুরো নামটা বলতে পারেন? এই আইনের শিরোনামটা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আচ্ছা, তাহলে এখানে আমরা যদিও এটাকে বলি ভ্যাটের আইন, ভ্যাটের আইন, ভ্যাটের আইন, তো এর সাথে আরেকটা আইন আছে। কি আইন আছে? সম্পূরক শুল্ক। আইনের শিরোনাম দেখলে সেটা বোঝা যায়, মূল্য সংযোজন কর মানে ভ্যাট বা মূসক। And স্যার বিদেশি পণ্যের ক্ষেত্রে যে করটা দিতে হয় সেটাই সম্পর্ক শুল্ক। আচ্ছা, অতিরিক্ত কর আর কি, এটা অতিরিক্ত একটা কর। তো আচ্ছা, এই আইনটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। এই আইনের মধ্যে দিয়ে শুধু ভ্যাট আদায় হচ্ছে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, স্পেসিফিক কিছু ডিফাইন্ড প্রোডাক্টের ক্ষেত্রে সম্পূরক শুল্ক অর্থাৎ অতিরিক্ত আরো কিছু শুল্ক আরোপ করা হচ্ছে, এবং এই আইনের মাধ্যমে সরকার এটা আদায় করছে। তাহলে আসলে এখন প্রশ্ন আসে, সম্পূরক শুল্কটা কিভাবে ডিফাইন হয়, কেন এটা, এটা আমি কোথায় পাবো? স্যার এটা শিডিউল 1-এ, শিডিউল 2-তে আছে। ইয়েস স্যার, শিডিউল 2 তে আছে এগুলো স্যার, রেটটা। স্যার কিছু শুনতে পাচ্ছি না। মেবি মিউট হয়ে গেছে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। হয়তো তার ওখানে বিদ্যুৎ চলে গেছে এরকম। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, রাইট? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে স্যার। রাইট স্যার, হ্যাঁ, ডিসকানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। এই সাপ্লিমেন্টারি ডিউটি যুক্ত পণ্যগুলো কোথায় পাবো সেখান থেকে ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, নো ওয়ারিস, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা ভ্যাটের আইনের বলছিলাম এটা তফসিল আছে, এটুকু তো শুনতে পেয়েছিলেন তাই না? জি প্রথম স্যার। তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল। প্রথম তফসিলে আছে যেগুলো হচ্ছে ভ্যাট থেকে বাদ দেওয়া হয়েছে, ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা ভ্যাট
এক্সামটেড করা হয়েছে, একই কথা, বাংলা ইংরেজি বা নিজের ভাষার মতো যেভাবে বুঝি না কেন, ভ্যাটের মানে এই পণ্য আপনি যদি বেচা কেনা করেন এতে কোনো ভ্যাট নেই, সেটা হচ্ছে প্রথম তফসিলে বলা হয়েছে। ওকে, তো এটা প্রথম তফসিলের মধ্যে আবার অনেকগুলো স্তর আছে। কিছু পণ্য আছে আমদানির ক্ষেত্রে বলা হয়েছে যে আমদানি যদি করেন এই পণ্য তাহলে ভ্যাট নেই। আবার কিছু পণ্য বলা হয়েছে এই পণ্যটা যদি আপনি উৎপাদন করেন, ম্যানুফ্যাকচার করেন, বিভিন্ন র মেটেরিয়াল সংমিশ্রণ করে, তাহলে হচ্ছে এটা এক্সাম্পটেড। আবার কিছু কিছু আবার বলা আছে প্রথম তফসিলে যে এই সকল পণ্য যদি আপনি সরবরাহ করেন মানে ট্রেডিং করেন, তাহলে এই পণ্যটা কি এক্সাম্পটেড। আবার বলা আছে সর্বস্তরে, মানে ভ্যাটের 3টা স্তর, একটা হচ্ছে আমদানি, উৎপাদন আর সরবরাহ, ঠিক আছে, সকল স্তরই হচ্ছে এক্সাম্পটেড। তো এটা হচ্ছে কি প্রথম তফসিল গেল। এবার হচ্ছে দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলে বলা আছে যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবা, মানে যে সকল পণ্য বা সেবার উপর সম্পূরক শুল্ক আরোপ করা হইবে তার তালিকা হচ্ছে দ্বিতীয় তফসিলে আপনারা পাবেন। ওকে, তো দ্বিতীয় তফসিলে এবার আসেন যে সম্পূরক শুল্ক ভ্যাটের মধ্যে কেন করা হলো। হ্যাঁ, তো কিছু প্রোডাক্ট গভর্নমেন্ট চায় না যে এটা আসলে মানে বেশি মাত্রায় ইউজ হোক বা এটা বেশি মাত্রায় মানে অ্যাভেলেবিলিটি থাকুক, মানে হচ্ছে কি রেটটা অ্যাভেলেবেল থাকুক। তো সেগুলোর উপর এই অতিরিক্ত কর আরোপ করা হয়। বা যেসব পণ্য লাক্সারিয়াস পণ্য বা মানে বেশি কি বলে যে এই পণ্যটা লাক্সারিয়াস বা এটা হচ্ছে সামাজিক ভাবে এত দরকার নাই বা মানে হেলথের জন্য ক্ষতিকর বা এই জিনিসটা না হলেও চলবে, এটা অনেকে শৌখিন প্রোডাক্ট, মানে এটা শৌখিন যারা আছে তারা এটা ইউজ করে, এইসব পণ্যের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করে সম্পূরক শুল্ক অতিরিক্ত এই কর ইম্পোজ করে। তার মধ্যে যেমন কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি, দেখেন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, বিভিন্ন প্রসাধনী, আইসক্রিম, তারপর হচ্ছে গাড়ি আমদানি করলে এরকম যে কিছু পণ্য আছে যেটা হচ্ছে কি মানুষের মৌলিক চাহিদার মধ্যে না, এগুলো ছাড়াও চলে, বাট এটা বাদ দেওয়া যাবে না। কিন্তু সিগারেটটা একবারে বাদ দেওয়া যাবে না, আবার এটা আসলে কি পরিবেশের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষ জেনে শুনে সিগারেট, জর্দা, গুল এগুলো হচ্ছে প্রয়োগ করে বা পান করে। তো এইসব পণ্যের ক্ষেত্রে সরকার কি করে সম্পূরক শুল্ক আরোপ করে, মানে অতিরিক্ত কর আদায় করে। তো সম্পূরক শুল্ক ক্যালকুলেশনের পরে ভ্যাটটা ক্যালকুলেশন হয়। ওকে, তো আগে তাহলে কি হয় যে আসলে একটা প্রোডাক্টের দাম যদি ধরেন আপনার উৎপাদন খরচ প্রফিট সব মিলে আপনি ডিক্লারেশন করলেন 100 টাকা বিক্রি করবেন, তো এটার মধ্যে যদি 5% ভ্যাট থাকে তাহলে আগে 5% ভ্যাটটা ক্যালকুলেশন হবে। তাহলে 5% ভ্যাট হলে কত হলো 105 টাকা। এবার এই 105 টাকার উপর আপনার 15% ভ্যাট ইম্পোজ হবে। ওকে, তাহলে এইরকম সম্পূর্ণ শুল্ক আরোপযোগ্য পণ্য নিয়ে যারা কাজ করবে, আমদানি করুক, প্রোডাকশন করুক, সরবরাহ করুক, তাদেরকে প্রথম দিন থেকে কি করতে হবে, বিজনেস শুরুর দিন থেকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধন নিতে হবে। তারপর হচ্ছে কোনো টেন্ডার অংশগ্রহণের মাধ্যমে, মানে কেউ যদি কোনো গভর্নমেন্টের টেন্ডার বা যে কোনো টেন্ডারে, ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি পার্টিসিপেট করতে চায়, অবশ্যই তাকে মূসক নিবন্ধন নিতে হবে। কোন চুক্তি বা কার্যের বিপরীতে পণ্য বা সেবা উভয় সরবরাহ করলে, অথবা যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার আছে তারা তো দরপত্র বা চুক্তির ভিত্তিতেই হচ্ছে পণ্য সরবরাহ করে থাকে, তাদের জন্য তার টার্নওভার যদি 1 টাকাও থাকে তাহলেও এই বিজনেস করার কারণে তাকে নিবন্ধন নিতে হইবেই। কোনো আমদানি বা রপ্তানি ব্যবসায় নিয়োজিত, আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনি আমদানি যদি 50 লাখ টাকা না 5 লাখ টাকারও আমদানি করেন বা 1 টাকার আমদানিও করেন বা রপ্তানি করেন, অবশ্যই আপনাকে একটা নিবন্ধন নিতে হবে। বিদেশি কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশে লিয়াজু অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করে তাহলেও তাকে মূসক নিবন্ধন নিতে হবে। মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি অথবা যিনি মূসক এজেন্ট হবেন বা ভ্যাটের কনসালটেন্ট হবেন তাকেও নিবন্ধন নিতে হবে। আচ্ছা, এবার এর বাইরে আমরা কয়টা দিক পড়লাম, আমরা যদি এটাকে কয়েকটা দিকে ভাগ করি, একটা ভাগ করি হচ্ছে কি একটা ভাগ করে আছে, একটা হচ্ছে কি টার্নওভার ধরে, আরেকটা ভাগ কি এখানে বলা আছে যে এই ক্ষেত্রে মূসক নিবন্ধন নিতে হবে, আরেকটা ভাগের মধ্যে বলা আছে
যে বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড কোনো অর্ডার দিয়ে, কোনো এসআরও দিয়ে বা কোনো পদ্ধতির মাধ্যমে বলে দিতে পারবেন এই ধারার চ এই ধারা 4-এর চ দফার মানে চ দফার ক্ষমতা বলে যে কোনো এসআরও বা আদেশ অর্ডার জারি করতে পারবেন যে এই সকল পণ্যের জন্য টার্ন ওভার নির্বিশেষে বা আপনি যাই করেন না কেন, আমদানি করেন, রপ্তানি করেন, টার্ন ওভার 0 হোয়াটএভার, আপনি এই ব্যবসা শুরু করবেন, অবশ্যই আপনাকে নিবন্ধন নিতে হবে। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল দিয়েছি এই যে প্রথমটার ক্ষেত্রে যে টার্ন ওভার কিভাবে হবে, এটা আপনারা স্লাইডটা শেয়ার করে অবশ্যই দেখে নেবেন। তো চর ক্ষেত্রে একটা অর্ডার আছে, দেখেন জেনারেল অর্ডার 17। আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। সো এই যে অর্ডারটা মোশক সাধারণ আদেশ 2000 সাধারণ আদেশ নং 17 2019-এ এটা পাবলিশ হয়। এখানে বলা আছে টার্ন ওভার নির্বিশেষে যে যারা এই সকল পণ্য নিয়ে কাজ করবে, ম্যানুফ্যাকচার করুক, আমদানি করুক, রপ্তানি করুক, মানে তার আন্ডারে এই প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো সরবরাহ করে, তাকে অবশ্যই ডে 1 থেকে অবশ্যই তাকে নিবন্ধন নিতে হবে। এটাই বলছে টার্ন ওভার নির্বিশেষে। রেস্টুরেন্ট ব্যবসায়ী, বন্দর, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা, যান্ত্রিক লন্ড্রি, মানে এখানে অনেক সেবা সার্ভিস সব বলা আছে, ঠিক আছে? তো টার্ন ওভার যাই হোক না কেন অবশ্যই নিতে হবে। সুপার শপ তাকে নিতে হবে, শপিং মল অবশ্যই তার জন্য বাধ্যতামূলক ডে 1 থেকে নিবন্ধন নেওয়া। এটা শুরুতেই বলা আছে আইনে, এই মানে এই অর্ডারে। বার্ষিক টার্নওভারের পরিমাণ নির্বিশেষে উক্ত আইনের ধারা 6-এর আওতায় নিবন্ধন হইবার এবং কর প্রদানের আদেশ প্রদান করিবে। মানে টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3-এ যে সকল পণ্য আছে এইটার আন্ডারে টার্নওভার নির্বিশেষে, টার্নওভার যাই হোক না কেন, ঠিক আছে? টার্নওভার আমরা বললাম কি নিবন্ধনের জন্য 50 লাখ টাকা সীমা। সেক্ষেত্রে সীমা পার করুক চাই না করুক, অবশ্যই এই সকল পণ্য যদি আপনি বিক্রি করেন বা এই সকল পণ্য নিয়ে যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনাকে ডে 1 থেকে নিবন্ধন নিতে হবে। ওকে, তাহলে আমরা নিবন্ধনযোগ্য ব্যক্তির আমরা বুঝতে পারলাম যে কি নিবন্ধন কিভাবে নিতে হবে, কেন নিতে হবে। ওকে, এবার আসেন আমরা টার্নওভারটা আমরা দেখেছি, নিবন্ধন সীমা রেটের সংখ্যাটা আমরা দেখেছি। এবার আসেন ধারা 5-এ নিবন্ধনের প্রকার। এখানে আসলে বলা হয়েছে নিবন্ধনের প্রকার কি কি টাইপের নিবন্ধন আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন, আর একটা হচ্ছে ইউনিট নিবন্ধন। আচ্ছা, এবার হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন এই আইনের একটা অন্যতম দিক। কেন্দ্রীয় নিবন্ধন হচ্ছে যে আপনি একটা ব্যাটারি রেজিস্ট্রেশন নেবেন, সেই একটা ব্যাটারি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে বিভিন্ন আপনার শাখা ওপেন করে আপনি শাখা, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, মাল্টিপল সেল সেন্টার ইত্যাদি আপনি ওপেন করে আপনি একটা বিনের আন্ডারে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নিবন্ধন, একটা আপনার কোম্পানি একটাই লিগ্যাল এন্টিটি, বাট আপনার বিভিন্ন সারা বাংলাদেশে আপনার শোরুম রয়েছে, সারা বাংলাদেশে আপনার আউটলেট রয়েছে, সেগুলোর জন্য ইন্ডিভিজুয়াল নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে এটাকে ইউনিট নিবন্ধন বলে। পৃথকভাবে নিবন্ধিত ইউনিট পৃথকভাবে করদাতা হিসেবে গণ্য হবে। এবার যদি আপনি আপনার প্রতিষ্ঠান একটাই, লিগ্যাল এন্টিটি একটাই, কিন্তু সারা বাংলাদেশে আপনার 10টা আউটলেট থাকলে আপনি 10টা নিবন্ধন নিয়েছেন, তাহলে আপনাকে 10 জন করদাতা হিসেবে আইডেন্টিফাই করা হবে। আপনার 10টা বিন নাম্বার থাকবে আলাদা আলাদা। এক শাখা ইউনিট থেকে পৃথকভাবে নিবন্ধন অপর শাখা ইউনিটে পণ্য বা সেবার আদান প্রদান বা চলাচল। আচ্ছা, এটা ধরেন আপনি যদি কেন্দ্রীয় নিবন্ধিত হন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন যে আপনি এক ইউনিট থেকে আরেক ইউনিটে যখন পণ্য স্থানান্তর করবেন তখন আপনি মোশক 6.5 এর মাধ্যমে আপনি পণ্য সরবরাহ করতে পারবেন। আর যখন সেটা পৃথক পৃথক ইউনিট হবে তখন আপনাকে কি করতে হবে, একই এন্টিটির আন্ডারে থাকলেও 6.3 ইস্যুর মাধ্যমে আপনাকে পণ্য স্থানান্তর করতে হবে। তার মানে 6.3 যতবার ইস্যু করবেন ততবারই কি আপনাকে ভ্যাট প্রদান করতে হবে।
আচ্ছা, তো এই কেন্দ্রীয় নিবন্ধন এটার জন্য একটা বিধিমালা আছে, এসআরও রয়েছে। এসআরওটা এগুলো আমি শেয়ার করে দিব, আমি শেয়ার। এসআরও 263, এটা অবশ্যই মনে রাখবেন প্রফেশনাল যখন আপনার কাজ করবেন, এই এসআরও নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে। কেন্দ্রীয় নিবন্ধন আহ বিধিমালা 2019, এসআরও নাম্বার 263, 18 আগস্ট 2019। এসআরও নাম্বার আর ডেট এই দুইটা ম্যান্ডেটরি বোঝার জন্য, কারণ অনেক সময় কি ইয়ারে এসআরও নাম্বারটা ডুপ্লিকেট হয়ে যেতে পারে, কিন্তু এসআরও নাম্বার এবং ডেট দিয়ে আপনি হচ্ছে সহজে খুঁজে পাবেন। তাহলে এই এসআরও মাধ্যমে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও তারপর পরিশোধ পদ্ধতি বিস্তারিত এখানে বলা আছে, যে আপনি কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে কি কি শর্ত আছে, কিভাবে নিবেন, কেন নিবেন, কোন কোন ক্ষেত্রে আপনি নিতে পারবেন, এবং কেন নিতে পারবেন না। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু নেওয়া যায় না। ধরেন আপনি যদি সিগারেট কোম্পানি উৎপাদন কোম্পানি হন, তাহলে আপনি কিন্তু কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবেন না, ঠিক আছে? এরকম কিছু কিছু ক্ষেত্রে বলা আছে, এর নিচে বলা আছে যে তবে যাই হোক না কেন এটা ওই কেন্দ্রীয় নিবন্ধন আপনার সিগারেট কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে না। আর যখন আপনি কেন্দ্রীয় নিবন্ধিত হবেন, তাহলে আপনাকে অতিরিক্ত এই ছক ক এবং ছক খ এই দুইটা রিপোর্ট মেনটেন করতে হবে। এই দুইটা রিপোর্টে কি আছে? একটা রিপোর্ট হচ্ছে ছক কটা হলো কেন্দ্রীয় ইউনিট হতে বিক্রয় ইউনিটে স্থানান্তরিত পণ্য বা সেবার বিবরণী। অর্থাৎ কেন্দ্রীয় ইউনিট হচ্ছে ধরেন আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট, আপনি ম্যানুফ্যাকচার করে আপনার বিভিন্ন শোরুমে যখন প্রোডাক্টটা ট্রান্সফার করবেন সেলস এর জন্য, তখন কি পরিমাণ পণ্য আপনি ট্রান্সফার করেছেন, কোন শাখা থেকে করেছেন, এবং মূসক 6.5 এর নাম্বারটা কি ছিল, ডেট কত, ইত্যাদি এই সব তথ্য সম্বলিত এই মূসক, এই চক্র এটা জেনারেট করতে হবে আপনাকে। এবং এই চক্র আপনাকে প্রতি মাসে যখন আপনি রিটার্ন সাবমিট করবেন, আপনি যদি সেন্ট্রাল রেজিস্ট্রার হন, তাহলে অবশ্যই এই রিপোর্টটা এই রিটার্নের সাথে সাবমিট করতে হবে। তার সাথে একইভাবে ছক খ কেন্দ্রীয় ইউনিট বা বিক্রয় ইউনিট হতে পণ্য বা সেবা সরবরাহ ও রাজস্ব বিবরণী। অর্থাৎ এটা হচ্ছে আপনার কেন্দ্রীয় নিবন্ধন ইউনিট এবং শাখা ইউনিটে যে সকল মূসক 6.3 ইস্যু করেছেন তার বিবরণ। ওকে, ওটা ছিল 6.5 এর সম্বলিত বিবরণ, আর এটা হচ্ছে 6.3 সম্বলিত বিবরণ। অর্থাৎ আপনি আপনার ধরেন আপনার ফ্যাক্টরি সহ 10টা ইউনিট রয়েছে, এই 10টা ইউনিট থেকে আপনি যত চালান ইস্যু করলেন একটা মাসের মধ্যে, তার বিস্তারিত বর্ণনা এখানে থাকবে। কি কি পণ্য আপনি সরবরাহ করলেন, তার মূসক কত ছিল, ওএসডি কত ছিল, অথবা যদি স্পেসিফিক ব্যাট হয়ে থাকে তাহলে স্পেসিফিক ব্যাটটা কত ছিল, এবং মোট ব্যাটটা কত, এবং তার মূল্য কত, তার একটা স্টেটমেন্ট। ওকে, এটা একটা লেজার বা স্টেটমেন্ট বলা যায়। তো এই ছক ক এবং খ অবশ্যই কেন্দ্রীয় নিবন্ধিত হলে আপনাকে রিটার্নের সাথে সাবমিট করতে হবে। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় নিবন্ধন নেওয়ার জন্য যে বিধিমালা, আমি যদি একটু সহজ করে এবার বলি যে কেন আপনি নেবেন। যদি আপনি একই জাতীয় পণ্য উৎপাদন করেন একাধিক স্থান থেকে এবং এই পণ্যটা আপনি বিক্রি করেন, ধরেন আপনি ওষুধ উৎপাদন করেন, আপনার 2টা ফ্যাক্টরি আছে, তাহলে তো ওষুধ তো একই রকমের পণ্য, তাহলে আপনি একটা নিবন্ধন নিয়ে আপনি কেন্দ্রীয় নিবন্ধন নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখন আপনার যে 2টা ফ্যাক্টরি, একটাতে হচ্ছে আপনি ওষুধ তৈরি করেন, আর একটাতে আপনি হচ্ছে কাপড় তৈরি করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে 2টা ইউনিটের জন্য আলাদা করে নিবন্ধন নিতে হইবে। ওকে, একই এন্টিটির আন্ডারে, শর্ত হচ্ছে কি একই কোম্পানির আন্ডারে বা একই এন্টিটির আন্ডারে আপনি যদি 2টা ফ্যাক্টরি থাকে এবং 2টার যদি অভিন্ন পণ্য উৎপাদন করেন বা অভিন্ন পণ্য সরবরাহ করেন, তাহলে আপনি এটা নিতে পারেন। তারপর এই যে এসআরও 263 সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে বিধিমালা, এটার একটা অ্যামেন্ডমেন্ট এসআরও আছে 174। এটা 2022-এ এনবিআর এটা জারি করে, এটা হচ্ছে বিধিমালা সংশোধন করে। সেখানে আরো কিছু কিছু প্রযোজ্যতা রিপ্লেস করা হয় এবং এখানে আরো কিছু শর্ত দেওয়া হয় যে আপনি কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে আপনাকে কি করতে হবে। তার মধ্যে একটা শর্ত এখানে যোগ করা হয় যে কেন্দ্রীয় নিবন্ধিত হতে হলে তাকে অবশ্যই সমস্ত হিসাব নিকাশ, মূসক যে ফর্ম রয়েছে, মূসক যে রেজিস্টার রয়েছে, সবগুলো আপনার কেন্দ্রীয় মূসক সফটওয়্যার অটোমেশনে আপনাকে এটা সংরক্ষণ করতে হবে। অর্থাৎ
একটা মূসক সফটওয়্যার বা ব্যাট সফটওয়্যারের মাধ্যমে আপনার কেন্দ্রীয় নিবন্ধন নিতে হলে আপনাকে অবশ্যই শাখা ইউনিটের হিসাবপত্র সহ আপনার সেন্ট্রাল নিবন্ধন, শাখা ইউনিট, সকল হিসাব একটা সেন্ট্রাল সফটওয়্যার মূসক সফটওয়্যারের মাধ্যমে আপনাকে পরিচালনা করতে হবে, তাহলেই আপনি সেন্ট্রাল নিবন্ধন নিতে পারবেন। এবং এই এসআরওতে আরো বলা হয়, এই এসআরও জারির পূর্বে যারা সেন্ট্রাল নিবন্ধন নিয়েছে তাদেরকে একটা সময়সীমা এনবিআর দিয়েছিল যে 31 ডিসেম্বর 2022। এর মধ্যে যারা সেন্ট্রাল নিবন্ধিত আছেন অলরেডি এই এসআরও জারির পূর্বে, কিন্তু এখনো তাদের মূসক অটোমেশন সফটওয়্যার নাই বা মূসক সফটওয়্যার নাই, বা আমরা যেটাকে ব্যাটের সফটওয়্যার বলি, ব্যাট অটোমেশন সফটওয়্যার বলি, সেটা যা নাই তাদেরকে 31 ডিসেম্বর 2022-এর মধ্যে বলা হলো, আদেশ করা হলো তাদেরকে মূসক সফটওয়্যার স্থাপন করার জন্য। যদি কেউ এই আদেশ পরিপালন না করে তাহলে কমিশনার কি করবে, ওই তার কেন্দ্রীয় নিবন্ধন বাতিল করে সকল শাখা ইউনিটে ইন্ডিভিজুয়াল ব্যাটের রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত বিন নাম্বার ওনাকে দিয়ে দিবে এবং তার কেন্দ্রীয় নিবন্ধন বাতিল হয়। তো যদিও এটার এইভাবে অ্যাগ্রেসিভলি এনবিআর থেকে কিছু করা হয় নাই, তারপরে অনেকেই এরকম সেন্ট্রাল সিস্টেমে এখনো হিসাব নিকাশ পরিচালনা করেন না। ওকে, তাহলে আমরা সেন্ট্রাল নিবন্ধনও বুঝলাম এবং বিধিবিধান কি পালন করতে হবে সেটাও এখানে এসআরওর মাধ্যমে দেখলাম। আবার স্লাইডে ফিরে যাই। এটা এখানে ছিল যে নিবন্ধন পদ্ধতি। আমরা তাহলে বুঝলাম যে দুই রকমের ব্যাটের নিবন্ধন রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন, আর একটা হচ্ছে সাধারণ বা ইউনিট রেজিস্ট্রেশন। এবার আমরা একটু আগে যেটা বলেছিলাম যে আলোচনা একটু পরে করবো, একটু আলোচনাটা সেরে নেই। সেটা হচ্ছে তালিকাভুক্তি। একটা হচ্ছে নিবন্ধন আর একটা হচ্ছে তালিকাভুক্তি। ব্যাটের আইনের সম্পূর্ণ শুল্কের কথা আইনের শিরোনামে বলা হলেও আরেকটা কর আদায় করা হয়, সেটা হচ্ছে টার্নওভার কর। এটা কোনো ব্যাট না, টার্নওভার কর আদায় করা হয়, টিটি বা টার্নওভার কর, সংক্ষেপে টিটি বলা হয়। এটা ব্যাটের আইনের মাধ্যমে আদায় করা হয়। এর মাধ্যমে এনবিআর এখানে আইনটাকে সংশোধন করে কিছুটা ফ্লেক্সিবল করেছে। যারা হচ্ছে উদ্যোক্তা, যাদেরকে আমরা উদ্যোক্তা বলি, এন্টারপ্রেনার বলি, যারা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়ে একটা ব্যবসা শুরু করেছে বা টার্নওভার 30 লাখ টাকার সীমা অতিক্রম যদি করে, 30 লাখ টাকার সীমা, তাহলে তাকে নিতে হবে, এর নিচে দরকার হবে না। অনেক কুটির শিল্প আছে বা অনেক নতুন উদ্যোক্তা আছে, তাদেরকেও যেন এইটার করের আওতায় আনা যায়, তাদের জন্য একটা সীমা নির্ধারণ করা হয়েছে যে 30 লাখ টাকার সীমা। যে 30 লাখ টাকার সীমা অতিক্রম করে তাহলে তাকে কি করতে হবে, টার্নওভারের জন্য তাকে এনলিস্টমেন্ট করতে হবে। তাহলে আমরা এখানে দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে নিবন্ধন আর একটা হচ্ছে এনলিস্টমেন্ট। ওকে, তালিকাভুক্তিকরণ, নিবন্ধন অথবা তালিকাভুক্তিকরণ, রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্ট। ব্যাটের যে নিবন্ধন নিবে বা ব্যাটের জন্য যিনি বিন নাম্বারের জন্য আবেদন করবে তাকে বলা হবে ব্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন। আর যে টার্নওভারের জন্য টার্নওভার যে কোড দিবে তার রেজিস্ট্রেশনকে বলা হবে কি, টার্নওভার তালিকাভুক্তিকরণ বা টার্নওভার এনলিস্টমেন্ট। ওকে, তো দুই শব্দ, এই ব্যাট এবং টার্নওভার এই দুইটাই কিন্তু এই ব্যাটের আইন দ্বারা আদায় করা হয়। আচ্ছা, টার্নওভারের হচ্ছে 4% ট্যাক্স। টার্নওভার ট্যাক্সটা হচ্ছে 4%। আপনি যা বিক্রি করবেন তার উপর আপনি হচ্ছে 4% হারে আছে আপনি ট্যাক্স দিবেন। এটা কোনো ব্যাট না, ট্যাক্স। এটাকে ছোট উদ্যোক্তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এর মাধ্যমে, যে তাদেরকে যেন একটা ব্যাটের আইনে আওতায় আনা যায় এবং তারা 30 লাখ টাকার নিচে দিয়ে থাকে, তার জন্য এটা প্রযোজ্য হবে না। তবে এখানে কথা আছে, কেউ যদি আপনি ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, এরকম একটা ব্যবসা যেটা একটু আগে আমরা সাধারণ আদেশ 17-তে দেখালাম, এরকম পণ্য যদি হয় তাহলে আবার টার্নওভার কাজ করবে না। মানে তালিকাভুক্তি এই থ্রেশহোল্ড কিন্তু কাজ করবে না, তাকে অবশ্যই D1-এ নিবন্ধন নিতে হয় ব্যাটের আন্ডার। ওকে, এবার আসেন যে আমরা বুঝলাম যে ঠিক আছে, আপনি একটা প্রতিষ্ঠান বুঝলেন যে ঠিক আছে আইন বিধি অনুযায়ী উনি আমদানি করবে অথবা ম্যানুফ্যাকচারিং করবে, অথবা উনি যে প্রোডাক্টটা উৎপাদন করে সে তাতে সম্পূর্ণ শুল্ক রয়েছে, অথবা সাধারণ আদেশ 17 অনুযায়ী কোনো একটা প্রোডাক্ট তার আওতায় পড়ে গেছেন, যার কারণে তাকে ব্যাটের নিবন্ধন নিতে হইবে। তাহলে ধারা 10 এবং বিধি 5-এ তালিকাভুক্ত যোগ্য ব্যক্তি
ও তালিকাভুক্তিকরণ, যে কিভাবে হচ্ছে সে তালিকাভুক্ত হবে বা ব্যাটারি রেজিস্ট্রেশনটা কিভাবে নেবে। কোনো ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে 12 মাসের যদি ওই যে যেটা আবার সীমা টিমা বলতেছে, মানে অর্থাৎ সহজ কথায় যার নিবন্ধন নেওয়ার যোগ্য যে ক্রাইটেরিয়া পড়ে যাবে তাকে মূসক 2.1 এর মাধ্যমে তালিকাভুক্তির জন্য কমিশনার বরাবর আবেদন করতে হবে স্ব অধিক্ষেত্রে। ওকে, আপনি যেই অ্যাড্রেসে আপনার বিজনেসটা রান করছেন সেই অ্যাড্রেস যেই কমিশনের আন্ডারে থাকবে সেই কমিশনারের বরাবর আপনাকে মূসক 2.1 এর মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এখন 2.1 একটা সিস্টেম আগে ছিল যে ম্যানুয়াল কাগজে আবেদন করতে হতো, এখন হচ্ছে আমরা আবেদন করবো মানে পদ্ধতিটা কোথায়, ব্যাট অনলাইনে। ব্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন মানে সাইন আপ করে এখানে 2.1 এর মাধ্যমে আবেদন করা যায়। আর যদি আপনি কাগজে করতে চান তো 2.1 এর যে ফর্ম আছে সেই ফর্মে আপনি পূরণ করে এবং তার সাথে যে রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে চেকলিস্ট, সেই ডকুমেন্টে আপনি কমিশনার বরাবর আবেদন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কমিশনার আপনাকে আবেদন পাওয়ার পরে কমিশনের নিজের প্রধানদের যে অফিস থাকবে সেখান থেকে ডাটা এন্ট্রি করে ব্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনাকে বিন যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। তা এখন প্র্যাকটিসটা হচ্ছে কি, এভাবে কাগজেতে কেউ করে না, আসলে সবাই নিজে একটা সাইন আপ করে নিজের আইডি দিয়ে ব্যাট অনলাইনে অ্যাক্সেস করে সেখান থেকে বিনের জন্য আবেদন করে থাকে। তো বিনের আবেদন করলে সেটা তখন কমিশনার দেখে যাচাই করে অ্যাপ্রুভ করে দিলে আপনার অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেল অ্যাড্রেসে, যে ইমেল অ্যাড্রেসে আপনি সাইন আপ করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার পিনটা অটোমেটিক চলে আসে। ওকে, সো আমরা ব্যাট অনলাইনেও দেখবো, আমরা দেখাবো যে কিভাবে এখানে কাজ করতে হয়, ব্যাট অনলাইনে কিভাবে এখানে সাইন আপ করতে হয় এবং কিভাবে আপনাকে একটা বিনের জন্য আবেদন করতে হয় আমরা সেটা দেখবো। তো এবার ধরেন আপনি আবেদন করলেন, আপনি যোগ্য ছিলেন, আবেদন করলেন, কমিশনার অ্যাপ্রুভ করলো, আপনি এবার বিন নাম্বার পেয়ে গেলেন। তা বিন নাম্বার পাওয়ার পরে ধারা 13 অনুযায়ী আপনি কি করতে হবে, সনদপত্র প্রদর্শনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব। আপনি যদি টার্নওভারের তালিকাভুক্তি হন অথবা ব্যাটে নিবন্ধিত হন তাহলে যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা আপনার বিজনেস প্রেমিসেসে এরকম একটা জায়গায় এটাকে হ্যাং করে রাখতে হবে যেন সহজে দৃষ্টিগোচর হয়। এটা সকল আইনের ক্ষেত্রে আছে, ট্যাক্সের ক্ষেত্রেও আছে, তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও আছে, যেটা আপনাকে অবশ্যই আপনার অফিসের এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেন এটাকে যে কেউ দেখে এসে বুঝতে পারে যে আপনার ভ্যাটের নিবন্ধন আছে অথবা ট্যাক্সের নিবন্ধন আছে অথবা আপনার ট্রেড লাইসেন্সটা আছে। এটা এখানে ধারা 13 অনুযায়ী বলা হচ্ছে। আচ্ছা, এবার যদি আপনি এই যে আমরা নিবন্ধনের যে ব্যাপারগুলো আলোচনা করলাম এগুলো যদি কোনো কিছু ব্যর্থ হন তাহলে আপনার উপর কি কি জরিমানা আরোপ হতে পারে সেটা এখানে 85 ধারায় বলা আছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম হলে 10,000 টাকা কমিশনার আপনার জন্য জরিমানা করতে পারেন। যে কোনো ভাবেই হোক না কেন, আপনি নিবন্ধিত যোগ্য ছিলেন কিন্তু আপনি ধরেন টার্নওভারের আপনার 50 লাখ টাকা সীমা অতিক্রম করলো, দীর্ঘদিন ধরে আপনি এভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিন্তু ব্যাটে নিবন্ধন নিচ্ছেন না এবং ব্যাট প্রদান করছেন না, তাহলে এটা যদি দৃষ্টিগোচর হয় তাহলে কমিশনার আপনাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। নিবন্ধন বা টার্নওভার পর সনদপত্র যথাস্থানে প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়ম। আপনি হচ্ছে নিবন্ধন নিচ্ছেন কিন্তু হচ্ছে কি একটা অফিসের মানে অফিসের দৃষ্টিগোচর হয় এরকম জায়গায় আপনি হ্যাং করে রাখলেন না, তাহলে যদি যখন কমিশনার বা ব্যাট অফিস থেকে ভিজিটে আসবে এটা যদি না পায় আপনাকে 10,000 টাকা জরিমানা করতে পারে। নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত তথ্যের পরিবর্তন সম্পর্কে কমিশনারকে অবহিত না করিবার ব্যর্থতা। এবার হচ্ছে আপনি বিনের জন্য আবেদন করলেন, বিনটা পেয়ে গেলেন, 1 বছর পরে আপনার ওইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি তখন বিজনেস শুরু করেছিলেন, পরবর্তীতে আপনার আরো কিছু ব্যাংক অ্যাড্রেস অ্যাড হলো বা আপনার নতুন প্রোডাক্ট অ্যাড হলো বা আপনার অন্যান্য তথ্য সংযোজন হলো বা বিয়োজন হলো বা অ্যাড্রেস পরিবর্তন হলো বা নতুন আরেকটা শাখা ইউনিট আপনার হচ্ছে আপনি অ্যাড করলেন। তো এইরকম যে কোনো তথ্য সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে আপনাকে যথাসময়ে যদি আপনি কমিশনারকে অবহিত না করেন অথবা বিনে আপডেট না করেন তাহলে সেক্ষেত্রেও 10,000 টাকা জরিমানা হতে পারে। সেক্ষেত্রে বড় ধরনের যেটা থাকে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিজনেস রান করেছিল কিন্তু পরবর্তীতে
প্রয়োজনে আরো কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, বাট এটা বিনে 2.1-এ বা ব্যাট অনলাইনে এটাকে আপডেট করা হয় নাই বা কমিশনারকে অবহিত করা হয় নাই, সেক্ষেত্রেও 10,000 টাকা জরিমানা হতে পারে। তারপর একটা কি, নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের আবেদন না করিবার ব্যর্থতা বা অনিয়ম 10,000 টাকা। এটা হচ্ছে কি, আপনি ধরেন ব্যাটের একটা নিবন্ধন নিলেন, কিন্তু আপনি 1 বছর বা মধ্যেও আপনি হচ্ছে কি ওই বিজনেসটা রান করাতে পারলেন না কোনোভাবে, হয়তো নেওয়ার পরে কোনো একটা জটিলতায় পড়েছেন অথবা কোনো একটা পারমিশন পাচ্ছেন না, এরকম অনেক সময় হতে পারে। করোনার আগে দেখা গেছে যে অনেকে বিজনেসের জন্য রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছে, কিন্তু পরবর্তীতে আর করোনার এই প্রকোপের কারণে আর উনি বিজনেসটা রান করতে পারে না দীর্ঘদিন। তো এক্ষেত্রে আপনি যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে আপনি রান করতে পারছেন না, তাহলে এটাকে বিল ক্যান্সেলেশনের জন্য আপনাকে কমিশনার বরাবর আবেদন করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনাকে কমিশনার 10,000 টাকা জরিমানা করতে পারে। নিবন্ধনের প্রকার অলরেডি আমরা আলোচনা করলাম, সাধারণ বা ইউনিট রেজিস্ট্রেশন এবং কেন্দ্রীয় নিবন্ধন, এই দুইটা পদ্ধতি। কেন্দ্রীয় নিবন্ধনের মানে যে বিধিমালা 263 নম্বর SRU। আর আরেকটা হচ্ছে যে আরেকটা জিনিস আমাকে টিক্স বলে রাখি, ভ্যাটের যে ফর্ম গুলো রয়েছে, এটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এই নাম্বারিং গুলো করা হয়। যেমন 2.1 এটা চ্যাপ্টার 2 এর 1 নাম্বার ফর্ম, 2.2 মানে দ্বিতীয় চ্যাপ্টারে 1, 2, 3, 4, 5 এই 5টা ফর্ম আছে। আবার 6.1 আছে, 6.2 আছে, 6.3 আছে। তার মানে কি 6 নাম্বার চ্যাপ্টারের 1, 2, 3 এরকম ফর্ম। 6 নাম্বার চ্যাপ্টার থেকে যখন প্রথম ফর্মটা মানে ডিজাইন করা হয় তখন 1 নাম্বার, পরে যে ফর্মটা ডিজাইন করা হয়েছে সেটা 2, পরে যেটা 3, এভাবে ধরেন 6.10 পর্যন্ত আছে। ধরেন এখানে ভবিষ্যতে যদি আরেকটা ফর্ম লাগে তাহলে 6.11 আসবে, বা 6.11 পর 12 আসবে, এইভাবে বাড়তে থাকে। মানে আপনি যদি একটা ফর্মের মানে ডিটেল এক্সপ্লোর করতে চান যে এই ফর্মটা কিভাবে আসলো, কোন চ্যাপ্টারের সাথে রিলেটেড, তাহলে আপনি ফর্মটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোন চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট। মানে 2.1 দেখেন এখানে এই চ্যাপ্টারে 5টা ফর্ম আছে, এটা সবগুলো 2.1 দিয়ে শুরু। ফার্স্ট চ্যাপ্টারে কোনো ফর্ম নাই, 1.1 বলে কোনো ফর্ম নাই, 2.1 থেকে প্যাটের ফর্ম শুরু, এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। ওকে, তো ফর্ম সমূহ এখানে যে ফর্ম আছে এই চ্যাপ্টারের আলোকে যে ফর্ম গুলো রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর 2.1, সেটার মাধ্যমে কি করা হয়, ভ্যাট বা টার্নওভার। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে আউটসাইডে, আপনাদের প্রবলেম হচ্ছে না তো? না স্যার। শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি জি স্যার। আমি নয়েজ মুখটা ক্লিয়ার করে রাখি। আচ্ছা, ওকে, নয়েজ মুখটাকে আমি আবার নয়েজ মুখ দিচ্ছি, তো অন্য এগুলো নিবেন আসে। তো তারপর হচ্ছে এই 2.1 এর মাধ্যমে আমরা কি করব, ভ্যাটের অথবা টার্নওভার ট্যাক্সের জন্য রেজিস্ট্রেশনের আবেদন ফর্ম, এটা সম্পূর্ণ অনলাইন। মূসক অনলাইন সিস্টেম যেটা রয়েছে, ভ্যাট অনলাইন আমরা যেটা বলি, সেটার মাধ্যমে আমরা আবেদন করতে পারি। ওই ফর্মটা ওখানে বিল্ডিং পরে আছে। তারপর হচ্ছে মূসক 2.2, এর মাধ্যমে ভ্যাট রেজিস্ট্রেশন ফর নন রেজিস্ট্যান্ট, মানে যারা অনিবাসী বাংলাদেশি আছে বা অনিবাসী রয়েছে, অনিবাসী বাংলাদেশি না, অনিবাসী যেগুলো ফরেন কোম্পানি রয়েছে এক কথায়, তারা যদি বাংলাদেশে বিজনেস রান করতে চায়, যার কোনো অফিস বাংলাদেশে নাই, তাহলে তাকে 2.1-2 এর মাধ্যমে আবেদনটা করতে হবে। আপনি যখন 2.1 এবং 2.2 এর মাধ্যমে আবেদন করবেন, তখন এনবিআর যে বিআইএন সার্টিফিকেশন দিবে সেটা হচ্ছে মূসক 2.3। এবার হচ্ছে আপনি আবেদন করার পর যদি তথ্য সংযোজন বা বিয়োজন করতে চান, কোনো ব্যাংক তথ্য আবেদন মানে অ্যাড করতে চান, প্রোডাক্টের তথ্য আবেদন করতে চান, বা যারা এই অনলাইনে কাজ করবে অথরাইজ পার্সন অ্যাড করতে চান, তাহলে মূসক 2.5 এর মাধ্যমে যে কোনো তথ্য পরিবর্তন করতে পারেন বা সংযোজন করতে পারেন বা বিয়োজন করতে পারেন, সেটা হচ্ছে 2.5 এর মাধ্যমে। আর 2.4 থেকে 2.4 এর মাধ্যমে আপনি অস্থায়ীভাবে মানে কোনো একটা নিবন্ধন আপনি বলতে পারেন যে আপাতত স্থগিত করার জন্য আবেদন করতে পারেন, অথবা বাতিলের জন্য আবেদন করতে পারেন। ডাইরেক্ট বাতিল হয় না, প্রথম অবস্থায় এটাকে স্থগিত করা হয়, তারপর সবকিছু চেক ব্যাক করে তারপর এটাকে বাতিল করা হয়। সেটা হচ্ছে কোন ফর্মের মধ্যে আবেদন করতে হয়, 2.4। এটাও অনলাইনে আছে, হ্যাঁ, এটা অনলাইনে রয়েছে। এখানে সবগুলো ফর্মই অনলাইনে, ঠিক আছে, সবগুলো ফর্মই অনলাইনে আছে। তো অনলাইনে সবগুলো থাকলেও 2.4, 5 অনেক ক্ষেত্রে দরকার হয়। ধরেন আপনি কোনো কারণে
আপনার বিনে ঢুকতে পারতেছেন না, অনলাইনে আপনি বিনে হারিয়ে গেছে বা অথরাইজেশন ভুলে গেছেন বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে, ওটিপি আসতেছে না, তখন আপনি 2.5 এর মাধ্যমে আবেদন করে ব্যাক অফিস থেকে আবার এটাকে মানে ইউজার আইডিটাকে সংযোজন করে নিয়ে আসতে পারবেন। এরকম অনেক কেস হয়েছে যারা এই যে কম্পিউটারের দোকান থেকে রাস্তার যে টাইপিস্ট থাকে না, ওদের থেকে বিনের রেজিস্ট্রেশন নিয়েছিল, তারা পরবর্তীতে বিনে অ্যাক্সেস করতে পারে না। কারণ হচ্ছে কি, সেটা তার ইচ্ছা মতো তথ্য দিয়ে রেখেছিল অথরাইজেশন যে ফর্ম সেকশনটা থাকে সেখানে। তো পরবর্তীতে 2.5 এর মাধ্যমে আবেদন করে এটাকে সংযোজন করা হয়েছে। তাছাড়া আপনি যদি কোনো তথ্য সংযোজন বা বিয়োজন করতে চান, আপনি চান যে আসলে আপনি এখানে অনলাইনে আবেদন করতে চান না, ব্যাট অফিসে সরাসরি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে বিভাগীয় কর্মকর্তার কাছে আপনি 2.5 এর মাধ্যমে আবেদন করতে পারেন। আমরা সবগুলো ফর্মে আপনাদেরকে দেখাবো এবং যেগুলো 2.5টা স্পেশালি দিয়ে দিব। তারপর হচ্ছে ডকুমেন্ট চেকলিস্ট, কি কি চেকলিস্ট গুলো লাগবে। আমরা যে কেস স্টাডি দিলাম সেখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে যে আপনি ওই মিস্টার জনের কাছে কি কি ডকুমেন্ট চাইবেন, কি কি তথ্য চাইবেন, এবং আপনি তার বিজনেস যেহেতু সে একটা বিজনেস সিমেন্ট ফ্যাক্টরি সেট আপ করবে, তার নিবন্ধনের জন্য প্রিভিয়াস যে কোনো কোন আন্ডারে সে পড়বে, কেন পড়বে, ঠিক আছে, সেটা আপনি আগে থেকে ডিফাইন করতে পারবেন। জি, কিছু বলছেন? হ্যাঁ জি, ডকুমেন্ট চেক লিস্টের স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, এটা তো বাংলা টাইপে অনেক সময় এরকম হয়ে যায়। আই উইল কারেক্ট। সো এখানে আমি একটু ক্যাটাগরাইজ করে দিয়েছি যে কোম্পানি হলে যে ডকুমেন্ট গুলো লাগবে, আর হচ্ছে আরেকটা হচ্ছে যে প্রপার্টনারশিপ হলে যে ডকুমেন্ট গুলো লাগবে, আর অল মানে হচ্ছে কি সর্বক্ষেত্রে কোম্পানি হন বা প্রপার্টনারশিপ হোক, আরেকটা হচ্ছে অথবা ইন্ডিভিজুয়াল হোক, বা আরেকটা থাকে না যে কি বলে যৌথ উদ্যোগ, যাই হোক না কেন, বা পার্টনারশিপ হোক, সে যাই হোক না কেন, তাদের জন্য কি কি তথ্য লাগবে। অল মানে হচ্ছে সকল ক্ষেত্রে এই ফর্ম লাগবে। যেমন একটা ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে, যেটা আপনার কোম্পানি হোক বা পার্টনারশিপ হোক বা জয়েন্ট ভেঞ্চার হোক, যাই হোক না কেন। আর কি লাগবে হচ্ছে ডিড লাগবে, ল্যান্ডের একটা ডিড লাগবে। যদি নিজস্ব ল্যান্ড থাকে তাহলে দলিল লাগবে, আর যদি রেন্টেড হয় তাহলে অবশ্যই মানে বাড়িওয়ালার সাথে বা ওনারের সাথে একটা চুক্তিপত্র লাগবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস লাগবে, সচল একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে। তারপর হচ্ছে গিয়ে ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগবে, এটা অপশনাল, অনেক ক্ষেত্রে লাগে না, যেগুলো অপশনাল আমি দিয়ে রেখেছি। তারপর হচ্ছে গিয়ে আরেকটা তথ্য লাগবে যে টার্ন ওভার ইন দ্য পাস্ট 12 মান্থ ইন পিরিয়ড। আমরা যেটা প্রথমেই পড়লাম যে টার্ন ওভার, এটা আসলে কোনো ইফেক্ট নাই, জাস্ট একটা তথ্য এখন ফিল্ডে দিয়েছে, এটা জাস্ট দেওয়ার জন্য আর কি, যে আপনার গত 12 মাসে এবং পরবর্তী 12 মাসে আপনার টার্ন ওভার, প্রজেক্টেড টার্ন ওভারটা কত হবে। নাম্বার অফ এমপ্লয়ি, যে আপনার এই বিজনেসটার জন্য কতজন এমপ্লয়ি কারেন্টলি আছে, ঠিক আছে। তো এই তথ্যগুলো আপনার মানে মিস্টার জনের কাছে বা আপনি যার একটা বিন নাম্বার মানে বিনের জন্য রেজিস্ট্রেশন করবেন, এই সবগুলো তথ্য লাগবে। কোম্পানির ক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেশন লাগবে, যদি ইম্পোর্টার হয় তাহলে অবশ্যই আইআরসি লাগবে, যদি এক্সপোর্টার হয় তাহলে ইআরসি লাগবে। ম্যানুফ্যাকচারিং আর স্পেশালি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে হচ্ছে লেআউট প্ল্যানটা লাগবে, ঠিক আছে, লেআউট প্ল্যান ইকুইপমেন্ট লাগবে, তার লিস্ট অফ মেশিনারি লাগবে। অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরির যে মেশিনের লেআউটটা আছে সেই লেআউটটা লাগবে। আর লেআউটটা আপনারা জানেন যে অ্যাপ্রুভ লেআউটটা লাগে, সেই অ্যাপ্রুভ লেআউটটা থাকতে হবে। তারপর লিস্ট অফ মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, আপনার যে ক্যাপিটাল মেশিনারি আছে, কি কি ইকুইপমেন্ট আছে, সেটা লিস্ট গুলো লাগবে। ম্যানুফ্যাকচারিং গুলো অবশ্যই ম্যান্ডেটরি, এই জিনিসগুলো হচ্ছে এন্ট্রি করতে হবে অনলাইনে। তাহলে আগে থেকে আপনি, যেহেতু সে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিস্টার জন, তাহলে আপনাকে অবশ্যই তার ক্যাপিটাল মেশিনারি লিস্ট গুলো নিতে হবে, কি কি ইকুইপমেন্ট আছে সেগুলো নিতে হবে, তার লেআউটটা নিতে হবে। সে যেহেতু র মেটেরিয়াল তা আমদানি করবে অবশ্যই, তাহলে আইআরসি তার লাগবে, ব্যাংক লিস্ট গুলো লাগবে, বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিলে হবে, বা লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট থাকতে হবে। তারপর তার কোম্পানির অথরাইজ কে, মানে ব্যাটের অ্যাক্টিভিটি কে করবে, হ্যাঁ, তার পাসপোর্ট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস এগুলো লাগবে। আর যদি ব্যাট কনসালটেন্ট হয় তাহলে ব্যাট কনসালটেন্ট লাইসেন্স সার্টিফিকেশন নাম্বারটা লাগবে। ওকে, সো এবং টিন, শুরুতে আছে টিন, আরেকটা আছে রি-রেজিস্ট্রেশন। যদি প্রিভিয়াসলি অলরেডি বিজনেস ইজ রানিং, যা আগে বিন ছিল, এটা এখন আর প্রযোজ্য না। এটা 19 সালে এই আইনটা যখন রান হয়েছিল তখন প্রযোজ্যতা ছিল, যে কারো যদি পুরাতন রেজিস্ট্রেশন থাকতো তাহলে এটা মেনশন করতে হতো। ওকে, এখন আর এটা প্রযোজ্য নাই, নতুন যারা নিবে তার তো আসলে এতদিন বিন না নিয়ে থাকার কোনো সুযোগ নাই।
ওকে, সো এখানে এই পর্যন্ত এটা স্লাইড শেষ। তো আমরা ফর্ম গুলো কিন্তু এক্সপ্লোর করি। চেকলিস্ট এক্সেলে আছে, আমি এটা আবার দিয়ে দেবো। স্যার একটু বিষয় ইনকর্পোরেশন সার্টিফিকেটটা স্যার একটু যদি বলতেন কাইন্ডলি অনুগ্রহ করে। ইনফরমেশন এই যে আরজিএসসি, ইনফরমেশন হচ্ছে জয়েন্ট স্টকে। আরজিএসসি আপনি যখন জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন করবেন একটা কোম্পানি, তখন আপনাকে ইনকর্পোরেশন সার্টিফিকেশন দিবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে চেকলিস্টটা আছে এক্সেলে, আমি দিয়ে দিব, চেক করতে পারেন। ওয়ালটা তো অলরেডি টিক দিয়ে থাকবে, কোম্পানি যাতে বুঝতে পারবেন যে কি কি জিনিসগুলো লাগবে। আর যদি অনেক সময় অথরাইজডও লাগবে, আর যদি প্রপার্টিশিপ হয় তাহলে কিছু কম তথ্য লাগবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি তথ্য লাগবে। ওকে, তো এই তথ্যগুলো আপনাকে অবশ্যই আগে থাকতে হবে কালেকশনে। আপনি এই তথ্যগুলো আগে থেকে জোগাড় না থাকলে আপনি বিনের জন্য আবেদন করতে পারবেন না। Okay, তো এটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই। তারপর আমরা আরো কিছু ফর্ম এক্সপ্লোর করি। টার্নওভার এটা দেখছি 2.1। 2.1 এটা ফুললি অনলাইনে আছে। তারপরে একটা মানে হার্ড কপি এখানে আছে, আমি দেখাই দিচ্ছি। অনলাইনে আমরা একটু দেখাবো এটা, এই তথ্যগুলোতেই, যে আপনি ইনফরমেশনটা, আপনার বিজনেস ইনফরমেশনটা, টাইপ অফ ওনারশিপটা তখন আইডেন্টিফাই করে নিতে হয়, যে প্রপার্টিশিপ কিনা, পার্টনারশিপ কিনা, পাবলিক লিমিটেড কিনা, প্রাইভেট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গভর্নমেন্ট, এডুকেশনাল ইনস্টিটিউট, এনজিও, ডিপ্লোম্যাটিক মিশন। যদি আদার হয় তাহলে আদার কি ব্যবসা, কি টাইপের ওনারশিপ সেটা লিখতে হয়। আর উইথহোল্ডিং এন্টিটি তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ওই পিডিএফ যারা কাটবে উইথহোল্ডিং এন্টিটি, এটার জন্য এটা একটা ফ্ল্যাগ নিচ্ছে, এটার সাথে কোনো অনলাইনে ভ্যালিডেশন নাই, নিয়ে রাখছে। তো উইথহোল্ডিং এন্টিটি সম্পর্কে আমরা জানবো আরো পরে, সামনে ক্লাস থাকবে, স্পেশালি একটা ক্লাসই নিব উইথহোল্ডিং নিয়ে। তারপর জেনারেল ইনফরমেশন, যে ট্রেড লাইসেন্স, আরজিএসসি নাম্বার, মানে জেনারেল থেকে ইনফরমেশন যে নাম্বারটা, তার ইস্যু ডেট, টিন সার্টিফিকেট। টিনটা যখন দিবেন তখন এই টিন সার্ভার থেকে অটোমেটিক তথ্য নিয়ে আসবে সবকিছু, হ্যাঁ, ঠিক আছে। আরজিএসসি নাম্বার যখন অ্যাড দিবেন তখন ইনফরমেশন থেকে ওই নাম নিয়ে চলে আসবে। তারপর হচ্ছে যদি কোনো আপনার ব্র্যান্ড নাম থাকে, যেমন আপনার কিছু ব্র্যান্ড থাকে, যেমন বাটা, অ্যাপেক্স, ঠিক আছে, যে ব্র্যান্ড গুলো রয়েছে তার ব্র্যান্ডের নাম লিখতে হবে। আপনি রেজিস্ট্রেশন কি টাইপের নেবেন, ভ্যাট না টার্নওভার, এই যে এখানে আইডেন্টিফাই হবে, এর মাধ্যমে আপনি হয়তো ভ্যাটের রেজিস্ট্রেশন অথবা টার্নওভার অ্যানালিসমেন্ট, এটার দ্বারাই আইডেন্টিফাই হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ভুল করে ভ্যাটের নিতে গিয়ে যদি আপনি টার্নওভার ঠিক করেন, তাহলে আপনি টার্নওভারে কিন্তু চলে যাবেন। তো এটা আবার ক্যান্সেলেশন করা, প্রসেসে করা, অ্যাপ্রুভ হয়ে গেলে অনেক ঝামেলা। তো আপনি খুব সাবধানে এখানে বুঝে করতে হবে। ইকুইটি ইনফরমেশন, মানে এটা ইকুইটিটা 100% লোকাল নাকি ফরেন নাকি জেবি, সেটা উল্লেখ করতে হবে। তারপর যদি বিডার পারমিশন লাগে, তাই বিডার রেজিস্ট্রেশন, এটাও ডকুমেন্ট চেকলিস্টে থাকতে হবে। যদি ফরেন কোম্পানি থাকে তাহলে বিডার পারমিশনটা, যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লাগবে। কোশ্চেন ছিল এগুলো হচ্ছে অ্যাড্রেস, এগুলো ড্রপডাউন থাকবে, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, একটা ওয়েবসাইট, হেডকোয়ার্টার। তারপর হচ্ছে এখানে ব্রাঞ্চ, যদি আপনার ইউনিট হয়, মাল্টিপল যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয়, এখানে তথ্য দেওয়া মানে হচ্ছে কি আপনি কেন্দ্রীয় নিবন্ধনের আন্ডারে চলে যাবেন। সহজ কথা মনে রাখবেন, এখানে তথ্য যদি একটা তথ্য অ্যাড করেন তাহলে কি আপনি কেন্দ্রীয় নিবন্ধনের আন্ডারে চলে যাবেন। আর যদি এখানে কোনো তথ্য না থাকে তাহলে কি জেনারেল রেজিস্ট্রেশন বা ইউনিট রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। যারা ধরেন একটা ফ্যাক্টরি নিয়ে মাল্টিপল ওয়্যার হাউস, ব্রাঞ্চ, ডিপো অথবা শোরুম নিয়ে বিজনেস করবে, তাদের জন্য এখানে তথ্যগুলো অ্যাড করতে হবে, তাহলে সেক্ষেত্রে সে কি হয়ে যাবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয়। মেজর এরিয়া ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে আপনি কি কাজ করবেন, মানে কি উৎপাদন করবেন, নাকি সার্ভিস, নাকি ইম্পোর্ট করবেন, নাকি এক্সপোর্ট, আর নাকি আদার কি করবেন বলতে হবে। যদি আপনি ম্যানুফ্যাকচারিং লেখেন তাহলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর যদি সার্ভিস হয় তাহলে সার্ভিসে ঠিক দিবেন। ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং হলেও কিন্তু ইম্পোর্ট হতে পারে, ম্যানুফ্যাকচারিং হলেও কিন্তু সার্ভিস হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে বলে এক্সপোর্ট হতে পারে, অথবা কেউ ইম্পোর্ট বা এক্সপোর্ট হতে পারে, ম্যানুফ্যাকচারিং না হয়। এটা কিন্তু যখন প্রযোজ্য অনুযায়ী আপনি সবগুলোতেই টিক দিতে পারেন, অথবা যে কোনো একটাতেও টিক দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনার এটা টিক দেওয়া অনুযায়ী এখানে অ্যাভেলেবেল হবে। যদি আপনি ম্যানুফ্যাকচারিং টিক মানে চেক করেন, তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কি ম্যানুফ্যাকচার করবেন, এগ্রিকালচার আইটেম, ফিশারিজ, নাকি এডিবল অয়েল, ফুড এন্ড বেভারেজ, টোবাকো, কেমিক্যাল প্রোডাক্ট, আদার মিনারেলস, প্লাস্টিক বা রাবার, লেদার,
এরকম ক্যাটাগরি বলা আছে। ওকে, তো এটাতে আপনি তখন মানে আপনাকে চেক দিতে হবে। যদি আপনি একাধিক পণ্য উৎপাদন করেন তাহলে আপনাকে মাল্টিপল জায়গায় চেক দিতে হবে। যদি কোনোটাই লিস্টে না থাকে তাহলে আলাদা আধারে দিয়ে এখানে বলতে হবে আপনি কি বানাচ্ছেন, কি উৎপাদন করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি সার্ভিসে উপরে চেক দিয়ে থাকেন, এখানে যদি আপনি সার্ভিসে টিক দিয়ে থাকেন তাহলে কি টাইপের সার্ভিস নিয়ে ডিল করবেন বলতে হবে। কনস্ট্রাকশন, ট্রেডিং ইনক্লুডিং ই কমার্স করেন কিনা, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি, গ্যাস সাপ্লাই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, রেস্টুরেন্ট, হোটেল এন্ড গেস্ট হাউস, রেন্টাল, রিচার্জ, কনসালটেন্সি, মানে ইত্যাদি, সফটওয়্যার, আইপিএস, যে মানে যে সেবাগুলো আপনি এখানে করবেন এর লিস্টে যদি না থাকে তাহলে আধার একটি দিয়ে কি টাইপ সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে বিজনেস ক্লাসিফিকেশন কোড। আপনি এবার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস যেটা সিলেক্ট করছেন তার উপর ভিত্তি করে সিস্টেম অটোমেটিক্যালি আপনাকে এখানে অ্যাভেলেবল করবে আপনার কি কি কোড হতে পারে। ধরেন আপনি দিলেন হচ্ছে কি, ধরেন আপনি আইটিএস দিলেন, সফটওয়্যার অ্যান্ড আইটিএস, তাহলে এই রিলেটেড যে সার্ভিস গুলো আছে সেগুলো তখন এখানে আপনি খুঁজে পাবেন, বাকিগুলো পাবেন না। ধরেন আপনি এডিবল অয়েল বা হচ্ছে এখানে ধরেন আপনি পেপার এন্ড পেপার প্রোডাক্ট উৎপাদন করেন, তখন আপনি কিন্তু ওইখানে গিয়ে ধরেন ইয়ে পাবেন না, কি বলে এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট কিন্তু এইচএস খুঁজে পাবেন না। ঠিক আছে, সেই জন্য আপনি যেই টাইপস অফ বিজনেস প্রোডাকশন বা সার্ভিস সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে বিজনেস ক্লাসিফিকেশন কোডটা দিতে হবে। অর্থাৎ কি কি প্রোডাক্ট আপনি উৎপাদন করেন, প্রোডাক্টের নাম এবং তার এইচএস কোডটা এখানে সিলেক্ট করতে হবে। অনলাইনে সিলেকশন অপশন দিবেন, অনলাইনে এইচএস কোড সিলেক্ট করলে এইচএস কোডের ডেসক্রিপশনটা চলে আসবে। তো বাই দ্য ওয়ে বলে রাখি, ব্যাটারানটা শেখার সাথে সাথে কিন্তু কাস্টমসের আইনটা খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমসের আইনের কিছু পার্ট আপনাকে জানতে হবে ব্যাটার আইনে প্র্যাকটিস করতে হলে অবশ্যই। ওকে, তো ব্যাটার আইনের সাথে কাস্টমস আইনটা রিলেটেড, এবং তার সাথে তো আরো কিছু রিলেটেড হচ্ছে আমদানি, এই যে আমদানি এবং রপ্তানি যে আদেশ রয়েছে নীতি, সেটা হচ্ছে এর সাথে রিলেটেড। তো কাস্টম আইনটা অবশ্যই প্র্যাকটিস করবেন। কিছু কিছু জিনিস রয়েছে আমদানি বা রপ্তানি ক্ষেত্রে আপনাকে অবশ্যই তখন প্র্যাকটিস করতে হবে। স্পেশালি যদি আপনি যে কোম্পানিতে ডিল করবেন সেই কোম্পানি যদি ইম্পোর্টার বা এক্সপোর্টার হয় তখন অবশ্যই আপনার এই কাস্টমারটা জানতে হবে। তারপরে যে যে পার্টে আপনার মধ্যে অ্যাড করতে হবে ব্যাংক ডিটেলস, আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম, কোন ব্যাংক, তার ব্রাঞ্চ, এগুলো অলরেডি ব্যাংক নাম সবগুলো এন্ট্রি করা আছে, শুধু অ্যাকাউন্ট ব্যাংক নামটা সিলেক্ট করতে হবে আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা, ব্রাঞ্চটা লিখতে হবে। তারপর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ওনার্স, ডিরেক্টরস, হেড অফ এন্টিটি। এবার যদি আপনি হচ্ছে প্রপার্টি শেয়ার ফ্রম, তাহলে আপনি 100 মান লিখবেন, আপনার নাম 100% শেয়ার দিয়ে ছেড়ে দিবেন। আর যদি মানে একটা কোম্পানি হয়, মানে আপনার যে সিঙ্গেল ম্যান কোম্পানি না হয় তাহলে একাধিক ডিরেক্টর থাকবে, তাহলে আপনার প্রত্যেকজন ডিরেক্টরের নাম, তার শেয়ার, তার এনআইডি, পাসপোর্ট অথবা বিন নাম্বার, অনেক সময় বিন নাম্বারও দিতে পারে। ধরেন একটা লিগ্যাল এন্টিটি আর একটা লিগ্যাল এন্টিটিতে ইনভেস্ট করলো, তার শেয়ার আছে 1% বা 5%, তখন সেক্ষেত্রে বিন নাম্বার হতে পারে। তারপর হচ্ছে তার ইটিন দিতে হবে, দিয়ে এভাবে এখানে যতজন ডিরেক্টর আছে, ওনার্স আছে অথবা হেড অফ এন্টিটি, তার তথ্যটা এখানে পূরণ করতে হবে। তারপর হচ্ছে বিজনেস অপারেশন, তারপর হচ্ছে ওই যে যেটা বললাম ফার্স্ট টার্নওভারে কত, 12 মাসের আপনার টার্নওভার কত ছিল এবং নেক্সট 12 মাসে আপনি কত টার্নওভার হবে বলে আশা করছেন, নাম্বার অফ এমপ্লয়িজ। তারপর একটা তথ্য নিচ্ছে, আর ইউ মেকিং এনি জিরো রেটেড সাপ্লাই। জিরো রেটেড, ভ্যাটেড জিরো হচ্ছে ইনসেলফ ইজ এ রেট। এখানে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে যদি ভ্যাট মানে এইভাবে ভাগ করি যে ভ্যাট আরোপ হবে কি হবে না, তাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভ্যাট এক্সাম্পটেড, এর কোনো ভ্যাট নেই, আর একটা হচ্ছে ভ্যাটেবল। ভ্যাটেবলের মধ্যে থেকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি মানে একটা সংখ্যা আছে, আর একটা হচ্ছে কি মানে কোনো সংখ্যা নাই, জিরো রেটেড অথবা জিরোর চেয়ে বেশি রেট। জিরো রেটটা কখন অ্যাপ্লাই হবে? জিরো রেটটা একটা কেসে অ্যাপ্লাই হবে যখন আপনি এক্সপোর্ট করবেন। ঠিক আছে, যখন আপনি একটা প্রোডাক্ট এক্সপোর্ট করেন তখন জিরো রেট অ্যাপ্লাই হবে। জিরো ইজ হিমসেলফ ইজ এ রেট, বাট এক্সাম্পটেড টা কোনো রেট না। ঠিক আছে, আপনি যখন লিখতে যাবেন তখন কি এক্সেলে সবই জিরো পড়ে যাবে, বাট এটা খেয়াল রাখতে হবে যে জিরো এবং এক্সাম্পটেড এর মধ্যে হিউজ ডিফারেন্স আছে।
এবং এটা আমরা আরো আলোচনা পরে আরো পাবো ইনশাল্লাহ। তাহলে আপনি জিরো রেটের সাপ্লাই করবেন কিনা এটা একটা ফ্ল্যাগ নিয়ে রাখছেন। আর ইউ মেকিং এনি ভ্যাট এক্সাম্পটেড সাপ্লাই করবেন কিনা সেটার একটা ফ্ল্যাগ নিয়ে রাখছেন। ইয়েস অর নো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এবার যদি আপনি ম্যানুফ্যাকচারিং হন তাহলে মেজর ক্যাপিটাল মেশিনারি গুলো লিখতে হবে, কি কি মেশিনারি গুলো ইউজ করছেন, তার এইচএস কোড কি, কোয়ান্টিটি কয়টা কোয়ান্টিটিস আছে, মানে কয়টা মেশিন আছে, ভ্যালু মেশিনের ভ্যালু কত, প্রোডাকশন ক্যাপাসিটি কত, ফিজিক্যাল কন্ডিশনটা কি ভালো খারাপ ইত্যাদি। অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে যে সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে শুরু করে, অনেক সময় ভালো মেশিন নিয়ে কেউ একটা শুরু করে, তো আপনার মেশিনের কন্ডিশন দেখতে হবে। ইনপুট আউটপুট ডাটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং এর জন্য প্রযোজ্য। আপনি যখন ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করবেন তখন এটা মাস্ট দিতে হবে। তো কি করতে হবে যে আপনি মেজর কিছু প্রোডাক্ট আপনি যেগুলো উৎপাদন করবেন তার কি কি র ম্যাটেরিয়াল প্রয়োজন হবে এটা আপনাকে এখানে ইনপুট আউটপুটটা দিতে হবে। হ্যাঁ, কমার্শিয়াল ডেসক্রিপশন কি কি ইউনিট হবে, এইচএস কোড কি, সেলিং ইউনিট কি, এবং এটা কত কি কি মানে প্রোডাক্ট প্রয়োজন হবে, এগুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর হচ্ছে এম নাম্বারে অথরাইজ পার্সন, অর্থাৎ আপনি এই কোম্পানিতে একজন ভ্যাটের লোক থাকবে বা কনসালটেন্ট থাকবে, যেই এই অনলাইনে ঢুকে মানে ভ্যাটের রিটার্ন সাবমিট করবে, 4.3 সাবমিট করবে, অথবা বিন এর অ্যাপ্লিকেশনটা অ্যামেন্ডমেন্ট করবে, তাদেরকে এই অথরাইজেশনে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে একটা বিন একাধিক পার্সনকে অথরাইজ করলে তারা সবাই ইন্ডিভিজুয়াল তার আইডিতে ঢুকে এই বিনের অ্যাক্টিভিটিতে পরিচালনা করতে পারবে। তাহলে আপনাকে এখানে তাদের তথ্য দিতে হবে, নাম, ডেজিগনেশন, এনআইডি, মোবাইল নাম্বার, ইমেল এবং পারপাস, সে কি কি কাজ করতে পারবে। যে একটা আছে অল অ্যাক্টিভিটি, মানে সে সবকিছু করতে পারবে, আর একটা আছে শুধু রিটার্ন ফাইলিং বা 4.3 রিলেটেড কাজগুলো করতে পারবে, এভাবে রেস্ট্রিকশন করা যায়। তারপর হচ্ছে নেসেসারি স্কিল ডিক্লারেশন, আমি সবকিছু ঠিকঠাক বলছি, মানে যে ডিক্লারেশনটা নিছে যে সবকিছু ট্রুথ, কোনো ফলস তথ্য, আনট্রুথ তথ্য সাপ্লাই করা হয় নাই, এগুলো বলে ফুল নেম, ডেজিগনেশন অনলাইনে দিতে হয়। তো এই হচ্ছে 2.1 এর ফর্ম। তারপর হচ্ছে 2.1 এর ফর্মে যখন আবেদন করবেন তখন এই যে এই চেহারায় এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে আপনি একটা দিনের সার্টিফিকেট পাবেন। একটা সার্টিফিকেট যদি বিষয়টাও দেখেন যে এরকম একটা সার্টিফিকেট হলো, আপনারা জানেন। তো সার্টিফিকেট নিয়ে একটু কথা বলার আছে, উপরেটা তো এনবিআর এর কথাবার্তা, এটা হচ্ছে প্রথম দেখতে হবে যে এই জিনিসটা। তো এখানে প্রথমটা বলা থাকবে কোন কমিশনারেটের আন্ডারে, 12টা কমিশনারেট আছে, হয়তো কমিশনারের সামনে আরো বাড়তে পারে। কাস্টম, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার ঢাকা সাউথ, ঢাকার মধ্যে 4টা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা কমিশনারেট আছে, চিটাগাং আছে, খুলনা, এলটিইউ। তো যে কমিশনারেটের আন্ডারে আপনি আপনার বিজনেস অ্যাড্রেসটা আছে, অধিক্ষেত্রটা, তো সেই কমিশনের আন্ডারে আপনি হচ্ছে নামে বিন ইস্যুটা, এই কমিশনে আপনার এই বিন সার্টিফিকেট ইস্যু করবে। তো এখানে কমিশনের নাম লেখা থাকবে, তারপর লেখা থাকবে সে প্রতিটা কমিশনের আন্ডারে একাধিক বিভাগ আছে। ঠিক আছে, কোন বিভাগের আন্ডারে করছেন, কোন ডিভিশনের আন্ডারে, যেমন এটা কোতোয়ালি ডিভিশনের আন্ডারে, ঢাকা সাউথের আন্ডারে কোতোয়ালি ডিভিশনের আন্ডারে পড়েছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেখানে বিনের নাম্বারটা আছে, ইউনিক নাম্বার। এখানে যে ডিজিটটা আছে এই ডিজিট টু আইফেনের পূর্ব পর্যন্ত এই ডিজিটটা কিন্তু ইউনিক। আপনি একবার বিন রেজিস্ট্রেশন নিলে এই নাম্বারটা আর পরিবর্তন হবে না। আপনি এখন ধরেন ঢাকা ব্যবসা করছেন, কোনো কারণে আপনি ঢাকার ব্যবসার মানে সুবিধা করতে পারলেন না, আপনি এখন ব্যবসা গুটায় নিয়ে চলে যাবেন কোথায়, চিটাগাং, আপনার এই বিন এতটুকু কিন্তু চেঞ্জ হবে না। হাইফেনের আগে 9 ডিজিট, এটুকু কিন্তু চেঞ্জ হবে না। আপনার হাইফেনের পরবর্তী 4 ডিজিট শুধু চেঞ্জ হবে। ওকে, তো এই প্রথম এই 9 ডিজিটটা এটা হচ্ছে ইউনিক, আর এই 4 ডিজিটটা হচ্ছে ক্যারি করে কমিশনারেটের কোড এবং ডিভিশনের কোড। ওকে, প্রথম দুইটা সংখ্যা এটা ক্যারি করে কমিশনারের কোড, পরের দুইটা সংখ্যা ক্যারি করে হচ্ছে ডিভিশনের কোড। তো 02 হচ্ছে 01, যদি এখানে 01 থাকতো তাহলে আমরা বুঝতাম কোন কমিশনারেট, ঢাকা উত্তর। আর দক্ষিণেরটা হচ্ছে 02, 03 হচ্ছে পূর্বে, 04 হচ্ছে পশ্চিমে। আর যদি এখানে 00 থাকতো তাহলে আমরা বুঝতাম এটা হচ্ছে এলটি। 05 হচ্ছে মেবি চিটাগাং। এইভাবে প্রত্যেকটা কমিশনারের কোড গুলো আপনারা দেখে বুঝতে পারবেন। তারপর প্রতিটা কমিশনারের আন্ডারে এক বা একাধিক ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3, এইভাবে সংখ্যাটা আসে। তাহলে এটা সাউথের 5 নাম্বার ডিভিশনে পড়ছে। ঠিক আছে, 05, তার মানে এর আগে আরো 4টা ডিভিশনের কমিশনারের আন্ডারে আছে।
আশা করি বিনের স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তো এটুকু ইউনিক, আর এতটুকু আপনি যখন চিটাগাং চলে যাবেন, আমি এই অ্যাড্রেসটা যদি চিটাগাং চলে যায় তাহলে কি হবে এখানে 05, তখন চিটাগাং যে ডিভিশনে যাবে হয়তো 01, 02, 03 এরকম হবে। তারপর এখানে কি থাকে, ট্রেডিং ব্র্যান্ড, যদি কোনো ব্র্যান্ড নেম থাকে এখানে আসবে। ওল্ড বিন যদি থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। তিন নাম্বার তো অবশ্যই থাকবে, তিন ছাড়া বিন পাওয়া যায় না, এটা ম্যান্ডেটরি। অ্যাড্রেস, যে অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেস অ্যাজ পার ট্রেড লাইসেন্স, সেই অ্যাড্রেস মাস্ট বি অ্যাজ পার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের সাথে এই বিনের ঠিকানা যদি মিল না থাকে, আপনি আবেদন করেন, তাহলে অনেক ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যেতে পারে। ইস্যু ডেট, কোন তারিখে ইস্যু করা হয়েছে, ইফেক্টিভ ডেট। ধরেন বিন যে তারিখে ইস্যু করা হয়েছে, অনেক সময় ইফেক্টিভ ডেটটা বলা হয় যে ইফেক্টিভ ডেট অনুযায়ী হচ্ছে আপনার রিটার্ন অ্যাপ্লিকেবল হবে। ধরেন আপনি এখন এই মাসের 30 তারিখ আপনার ধরেন রিটার্ন আপনার বিনটা ইস্যু করা হয়েছে, তো ইফেক্টিভ দিল, ইফেক্টিভ মান্থ দিল 1 তারিখ নেক্সট মান্থের, মানে নভেম্বর 1 তারিখ, তাহলে নভেম্বর থেকে আপনার রিটার্ন সাবমিশনটা শুরু হবে। তারপর হচ্ছে টাইপ অফ ওনারশিপ, মানে ওই যে আমরা যেটা এখানে আলোচনা করছিলাম, ওনারশিপ টাইপটা কি, ওনারশিপ টাইপ যা থাকবে সেই অনুযায়ী আপনার ওনারশিপ টাইপটা এখানে চলে আসবে। শুরু থেকে ওনারশিপ টাইপ, প্রপার্টিশিপ, ওনার, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, যা থাকবে তা এখানে আসবে। আর তারপর হচ্ছে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস কোথা থেকে আসবে, এখানে আপনি যা সিলেক্ট করেন তারপরে আসছে। কোথায় গেল, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি সবগুলা টিক দিলে সবগুলো এখানে কমা কমা দিয়ে চলে আসে। এটা রাখেন, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ধরেন, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে আপনি মানে আমদানি করতেছে, হয়তো শুরুতে কি করেছে যে বিন রেজিস্ট্রেশনটা নিয়ে রাখছে, কিন্তু পরবর্তীতে আহ এটা কি উনি হচ্ছে আইআরসি সার্টিফিকেটটা নিল, আইআরসি নিবন্ধন নিয়ে আমদানি শুরু করলো, কিন্তু বিনে এটা আপডেট করে না। অনেক এরকম দেখা গেছে যে 2 বছর 3 বছর ধরে এরকম চলতেছে, কিন্তু এখানে আসে আপডেট করে না। এরকম যদি ভ্যাট অফিসের ডিস্ট্রিবিউটর হয় তাহলে কিন্তু জরিমানা করবে বা মামলা করে দিতে পারে সাথে সাথে, ঠিক আছে। তো অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়। ধরেন আপনি লেখলেন কমার্শিয়াল, মানে শুধু ইম্পোর্টার, তাহলে আপনি কিন্তু হচ্ছে খুচরা বিক্রয় বা ওই লেভেলের বিজনেস করতে পারবেন না। তখন আপনি কিন্তু হোলসেল বা রিটেল করতে হলে আপনাকে হোলসেল বা রিটেল ওগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে অনেক সময় এগুলো নিয়ে ঝামেলা পড়তে হয়। তাহলে আপনার অ্যাজ পার বিজনেসের নেচার অনুযায়ী আপনাকে এখানে আপনার মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটিটা অবশ্যই সবসময় দিনে আপডেটেড রাখতে হবে। ওকে, কিউআর কোডটা আছে, কিউআর কোড স্ক্যান করলে ওই দিনের আর দিতে তথ্য পাওয়া যাবে। আমরা আরেকটা ফর্ম দেখি, 2.3 দেখলাম। আচ্ছা, এবার আমরা যেটা বললাম 2.4 অনলাইনে আছে, অনলাইনের মাধ্যমে মানে ক্যান্সেলেশনটা করতে হয়। আর 2.5টা আমরা দেখি, 2.5 ডাইরেক্ট ওয়ার্ড কপিটাই দেখি, আমি ওয়ার্ড কপিটা দিয়ে দিব। এটা স্যাম্পল সহ পূরণ করা আছে, আপনারা এটা অবশ্যই রাখবেন এবং প্র্যাকটিস করবেন। যে এখানে আপনার মানে বিল নাম্বারটা লিখতে হবে, প্যাকেটের নামটা লিখে দিবেন কোম্পানির, তারপর কে আবেদন করছে, ধরেন আপনি যে তথ্য পরিবর্তন করতে চান যিনি, এটা নর্মালি ওনার বা অথরাইজ পার্সন বা কোম্পানির যিনি ব্যক্তি, উনি হচ্ছে আবেদন করবেন। তথ্য পরিবর্তন তারিখ, কোন তারিখ পরিবর্তন করেছেন এবং আবেদন কোন তারিখে করছেন সেই তারিখটা দিতে হবে এখানে। এখানে তথ্য পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার্য, আপনি এখানে লিখতে হবে কোন সেকশনের তথ্যটা পরিবর্তন করতে চান, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা সেকশন গুলো উল্লেখ করা আছে। দেখেন এফ এর 3, 4, 5, জি 1, 2, 3, এবার সবগুলো নাম্বারিং করা আছে, ঠিক আছে। আপনি যে সেকশনটা করতে চান আপনি এখানে লিখবেন, আমি এই সেকশন তথ্য, বর্তমান তথ্য দেওয়ার দরকার না, আপনি পরিবর্তন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিবর্তন যদি বর্তমান তথ্য না জানেন তাহলে আপনি ডাইরেক্ট লিখতে চান যে আমি এটা করতে চাই, যেমন ইমেল নাম্বার চেঞ্জ করতে চান, আপনি লিখে দেবেন এখানে ইমেল নাম্বারটা আমি এটা চেঞ্জ করতে চাই, অথবা আপনি অ্যাড্রেস পরিবর্তন হলো অ্যাড্রেস লিখতে চান, অথবা নতুন আরো কিছু অ্যাড হলো সেগুলো আপনি এখানে লিখতে চান। এটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে। আর হচ্ছে আবার সংযোজন, 2 নাম্বার তথ্য হচ্ছে সংযোজন, 1, 2, 3, একটা হচ্ছে পরিবর্তন, একটা হচ্ছে সংযোজন, আর একটা হচ্ছে কি বিয়োজন, মানে বাদ দেওয়া।
তাহলে এক্সিস্টিং যে তথ্য আছে এটার এই সেকশনের মাধ্যমে আপনি লিখবেন, এটা হচ্ছে পরিবর্তন করার জন্য। আর যেগুলো অ্যাড করতে চান কোন সেকশনের মাধ্যমে, যেমন একজন অথরাইজেশন কে আছে জানি না, অথরাইজেশনে আমি এই ব্যাট কনসালটেন্ট অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি এটা লিখবো যে এম এম অথরাইজ পার্সন ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটির মধ্যে আমি অ্যাড করতে চাই। এটা কিন্তু এখানে ছিল। যদি আমরা যাই এই যে অথরাইজ পার্সন ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি এম এর মধ্যে, এমটা এর মধ্যে যে আমি অ্যাড করতে চাই, ফুল নেম দিলাম, তার ফুল নেম, ডেজিগনেশন, আইডেন্টিটি ক্যাটাগরি, ব্যাট কনসালটেন্ট লাইসেন্স। এখানে আইডেন্টিটি ক্যাটাগরি 2-3টা আছে, ঠিক আছে। তারপর বিন নাম্বার আছে, টিন আছে, এনআইডি আছে, পাসপোর্ট আছে, আর হচ্ছে ব্যাট কনসালটেন্ট লাইসেন্স, এই 3টা। তো লাইসেন্স থাকলে লাইসেন্স নাম্বারটা দিতে হবে। আর হচ্ছে পারপাস কি করবে, কনসালটেন্ট লাইসেন্স দিলে রিটার্ন ফাইলিং এন্ড অ্যামেন্ডমেন্ট, এর বাইরে কিছু করা যায় না, ঠিক আছে। আরেকটা হচ্ছে অল অ্যাক্টিভিটি। অল অ্যাক্টিভিটি হচ্ছে ওনার যারা তারা করতে পারে, তার আন্ডারে থাকে বা লাইসেন্সে, মানে কনসালটেন্টের বাইরে অথরাইজটা থাকে, কনসালটেন্ট দিলে এর বাইরে কিছু করতে দেয় না। এই হচ্ছে আমি তথ্য সংযোজন করলাম। কোন তথ্য যদি আমি বাদ দিতে চাই তাহলে কোন শিরোনামে, অর্থাৎ কোন সেকশনে, এম, জে বা এ, বি, সি, ডি, কোন শিরোনামে আমি এটা তথ্যটা বিয়োজন করতে চাই এবং কি তথ্য বিয়োজন করতে চাই আমি লিখে এখানে ঘোষণা দিলাম সবকিছু সত্য ঠিকঠাক আছে, নাম, পদবি, কোম্পানি একটা সিল ও স্বাক্ষর দিয়ে আমি এটা হচ্ছে ডিভিশন অফিসে সাবমিট করব। তো এর সাথে এতটুকু দিলে কাজ হবে না, এর সাথে আপনাকে একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হবে, কভার লেটার দিতে হবে। কভার লেটারের একটা স্যাম্পল আমি এখানে রেখেছি। একটা সূত্র থাকে, তারপর হচ্ছে একটা তারিখ থাকে বরাবর, আর এইসব আবেদন বিভাগীয় কর্মকর্তা বরাবর করতে হয়। তো বিভাগীয় কর্মকর্তা অর্থাৎ আপনি যেই বিভাগীয় কর্মকর্তাকে, এই যে বিনের মধ্যে আছে তাই না, এই যে কোতোয়ালি ডিভিশনের যিনি থাকবে উনি হচ্ছে বিভাগীয় কর্মকর্তা এই বিনের জন্য। ওকে, তাহলে বিভাগীয় কর্মকর্তা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার কোতোয়ালি, তাহলে কোতোয়ালি, মিরপুর থাকলে মিরপুর, যে বিভাগ থাকবে সেই বিভাগের নাম, তারপর সেই বিভাগের ঠিকানা, তারপর আপনি কি করতে চান সেখানে বললেন যে আমি অথরাইজ পার্সনের তথ্য সংযোজন করছি বা মুশক 2.1 এর মাধ্যমে এই তথ্য সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের জন্য আবেদন, তথ্য সম্পর্কিত প্রসঙ্গে আমি আবেদনটা করলাম, এই শর্টকাট একটু কথা দিয়ে তারপর আপনি হচ্ছে নাম দিলেন, সাইন দিলেন। কি সংযুক্তি 2.3, মূসক 2.3 মানে হচ্ছে বিন সার্টিফিকেটটা দিলেন, তারপর 2.5 এই যে 2.5টা পূরণ করলেন সেই 2.5টা দিবেন। আর কি দিবেন, জাতীয় পরিচয়পত্র যদি লাগে আর কি, জাতীয় পরিচয়পত্র তাহলে দিতে হবে। যদি ধরেন আপনি অথরাইজ পার্সনের তথ্য সংযোজন বা বিয়োজন করেন তার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। ভ্যাট কনসালটেন্ট লাইসেন্সে ভ্যাট করলে ভ্যাট কনসালটেন্টের এই লাইসেন্সের কপিটার অ্যাটাচমেন্ট দিতে হবে। আপনি যদি নতুন শাখা ইউনিট খোলেন তাহলে ট্রেড লাইসেন্সের দিতে হবে। আপনি একটা নতুন ব্যাংকের তথ্য জোগাড় করেন তাহলে ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে বা লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দিতে হবে। আপনি যে রিলেটেড তথ্য আপনি পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে চান তার সপক্ষে আপনার এভিডেন্সটা এখানে সংযুক্তিতে দিতে হবে। ওকে, দিয়ে এখানে সিল স্বাক্ষর দিয়ে এটাতে একটা 20 টাকা দামের কোড ফি লাগাতে হবে, ঠিক আছে। কোড ফি লাগিয়ে আপনি এটাকে সাবমিট করতে হবে এবং একটা রিসিপ্ট কপি নিয়ে আসতে, তখন তাদের কার্যবিধি অনুযায়ী এটা তাদের এটা ইনফরমেশন রাউটিং হয়, সেভাবে এটা তারা অনলাইনে আপডেট করে। ওকে, সো আমরা বিন এর অনেক কিছু জানলাম। আমাদেরকে দেওয়া হবে। জি জি, এভরিথিং ইউ উইল গেট, এভরিথিং ইউ উইল গেট। সো এই হচ্ছে প্রসেস, আর আমরা একটু অনলাইনে দেখি আমরা শেষ জি করবো স্যার, আজকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি ইয়েস প্লিজ, আমরা একটু জি মনে স্যার, কোশ্চেন আমি কিছু বলুন। মানে কথা বলতে চাচ্ছিলাম। জি প্লিজ বলুন। জি স্যার, আসলে আমাদের তো আজকাল যে ক্লাসটা ভালোই করছেন, ভালোই লাগছে এবং সুন্দরই, কিন্তু আসলে আমরা যেটা চাচ্ছি, আমরা তো এক কাজের মধ্যে সম্পৃক্ত অলরেডি আছি, কিন্তু আমরা পুরোপুরি কাজটা পারতাছি না। ঠিক আছে, যেমন 6.1 থেকে 6.10 পর্যন্ত যে কাজটা, এটা আমার মনে হয় করে ধরে ধরে একটা একটা করে দেখানো উচিত বা আমরা শেখার জন্য এটা আসলে আসবে, আমরা এটা ক্লাসটা আসবে, করতেছি। ডোন্ট বি ওয়ারি অ্যাবাউট দ্বিতীয় দ্যাট। হয়েছে আমরা 9.1 এর সবগুলো যে ফর্ম 12টা আলোচনা করব। অংশ, জি 9.1 এর যে 12টা অংশ, যে প্রথম অংশ করদাতার তথ্য, দাখিলপত্র জমার তথ্য, সরবরাহ, প্রদান, প্রদায় কর, এগুলো হয়তো আমাদের আগে শেখানো মানে আমার মনে হয় দরকারি। এগুলো তো আমরা আসলে বুঝি না, কিভাবে কোনটা করলে কোনটার কাজটা, কার্যবিধিটা কিভাবে আমরা ব্যবহার করব, কই থেকে আসে, কোথা থেকে আন্ডারস্টুড যায়। আন্ডারস্টুড আন্ডারস্টুড। হ্যাঁ শুনেন, হ্যাঁ জি এখন হচ্ছে কি আপনি যখন ব্যাটারি একটা জিনিস শুরু করবেন,
আপনি জি নিবন্ধন ছাড়া পরের কাজে তো আপনি যেতে পারছেন না। এবং এটার সাথে একটা গুরুত্বপূর্ণ, আমরা আপনি যে অংশগুলো উল্লেখ করলেন আমরা সেগুলো রিটার্নের জন্য স্পেসিফিক একটা ক্লাস থাকবে, না, এখানে তারপরে যে 12টা ফর্ম অংশ গুলো ফাইলিং থাকে। এর ক্লাস থাকবে। ক্রয় উপকরণ ক্রয় আছে, তারপরে আপনার বৃদ্ধিকারী সমন্বয় মূল্য সংযোজন কর আছে, হ্রাসকারী এটা তো সমন্বয় মূল্য রিটার্নেরই সংযোজন পার্ট, কর আছে। জি জি, রিটার্নেরই এগুলো পার্ট সব মানে 12টা রিটার্নের। অংশ, রিটার্নের 12টা অংশ। এই অংশটা প্রত্যেকটা অংশটা আমাদের হয়তো বা জি, এটা মানে আমাদের আগে আলোচনা শেখানো হবে। উচিত। এরপর আপনি যেটা এখন আবেদন করা বা ইয়া করা, এটা আমরা হয়তো বা পরে দিলে, কিন্তু আমাদের যে এখন কাজটাই আমরা করতে পারতেছি না, আমাদের হেল্প নিয়ে করতে হচ্ছে, বা আমরা চাকরিটা যে করতেছি আমাদের হেল্প করে না, এটা আমরা পারি না। আমাদের এই আচ্ছা, জিনিসগুলো আমাদের যদি আগে শেখাতেন তাহলে উপকৃত হইতাম বেশি। ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসটা, আমরা আসলে নেক্সট ক্লাসে ফর্ম ফাইলিং এ চলে যাব আর কি। যেমন এটার পরে হচ্ছে আমরা 6.1টা শিখতে পারি, 6.2, 6.3, 6.4 এগুলো শেষ করে দেন জি জি হচ্ছে আমার জি জি 9.1 যেতে হবে। এইটা একেবারে আমরা কনসিকুয়েন্স এখানে যারা ব্রেক করা ক্লাসটা যাবে করতেছি না। আমার মনে হয় সবাই এই কাজের সাথে সম্পৃক্ত হুম, আছে এবং এই কাজটা শেখার জন্যই আসলে আসে। যেটা নিয়ে আবেদন টাবেদন ঠিক আছে, এগুলো আমাদের লাগবে বা শিখতে হবে, কিন্তু আমাদের তো চাকরি করার ক্ষেত্রে যেটা নিয়ে আমাদের প্রয়োজন প্রথমেই, এটা আমাদের আগে বাকি হয়তো বা ক্লাসগুলো শিখলে ভালো। পাবেন। ওকে, বুঝতে পারছি আপনার কনসেপ্টটা, আমরা বুঝতে পেরেছি। এগুলোতে আমরা যাব, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তারপর নেক্সট ক্লাসে এটা আমরা মনে যাব। হয় স্যার একটা ধারাবাহিকতা থাকলে ভালো হয় স্যার। আপনি যেভাবে শুরু করতেছেন ধারাবাহিক ভাবে, এটা আমি মনে করি যে স্যার ভালো। একটু সময় লাগলে যে সময় লাগলেও হচ্ছে আমাদের মনে যেটা থাকে। সেভাবে হুট করে 9.1 গিয়ে কি করবো? হ্যাঁ, আমাদের ধারাবাহিক থাকলে ভালো, সেটা হবে। না না, আমি হুট করে বলতেছি না, আসলে আমরা ধারাবাহিকতাই সাথেই যাব, কিন্তু আমাদের যেটা নিয়ে আমাদের করণীয় এগুলোর ধারাবাহিকতাই আসতে হবে আগে। এটা বলতেছি যে আগে যে আমি পরেরটা আগে যাচ্ছি এরকম না, ঠিক আছে? ধারাবাহিকতার সাথে তো বেশি যাইতে হবে। ওকে, আমরা ধারাবাহিক ভাবেই যাব, একটা বাদ দিয়ে আর একটাতে যাব না। তো আমরা এই জন্য এই ক্লাসটা আজকে এখানে শেষ করলাম। আর যখন অনলাইনটা দেখাবো একসাথে রিটার্নের প্রসেস, অ্যাপ্লিকেশন এগুলো দেখে নেব, বা আপনারা আই থিঙ্ক জানেন। আর আমি এগুলো সব শেয়ার করে দিব। আর একটা সবচেয়ে বেটার হয়, আমি আমি একটা লিংক দিয়ে দিচ্ছি গুগলে। আপনারা যদি ফিল আপ করে দেন উইথ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি একটা গ্রুপ ক্রিয়েট করে খুব সহজে এগুলো শেয়ার করে দিতে পারবো। জাস্ট allow me some times। এবং আমি কিছু কিছু প্র্যাকটিক্যাল ছোট ছোট ম্যাথ দিব। ধরেন একটা প্রবলেম দিলাম, কিছু কিছু প্র্যাকটিক্যাল কেস আমার কাছে অনেক সময় থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন তখন। হ্যাঁ, গ্রুপ থাকলে সুবিধা হবে, আমি এগুলো তখন আপনাকে সহজে শেয়ার করতে পারবো। তাহলে স্যার একটা গ্রুপ খুলে স্যার দিন, একটা আমাদের গ্রুপ, এড করে জি আমাদের জি, কিছু প্র্যাকটিস করার মতো একটা প্লিজ হ্যাঁ করে দিন, আমরা পাবেন, প্র্যাকটিস ডোন্ট করতে পারি, ওয়ারি কারণ অ্যাবাউট প্র্যাকটিস দিস। ছাড়া তো হবে আমি না। আসলে শুরুতেই বলেছি যে গতানুগতিক টাইপে আমি যাচ্ছি না, আমি পার্টিকুলার একটা টপিক নিয়ে যাব। যেমন রেজিস্ট্রেশন একটা টপিক, এটা ম্যান্ডেটরি যেতে হবে। তারপরে টপিকটা আমি হচ্ছে ফর্ম ফাইলিং, মানে যে কমন ফর্ম গুলো রয়েছে 6.1, 2, জি 3, জি স্যার। 4.3। কারণ আমি যদি 6.2 তে যাই তার আগে আমার 4.3টা লাগবে, তার আগে আমার প্রথমে আমার 6.1টা লাগবে, তা 6.1 এর সাথে দেখা গেছে 6.3টা লাগবে, একটার সাথে একটা রিলেভেন্ট। আমি সিকোয়েন্সিয়ালি যাব, মজা। একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। স্যার আচ্ছা, আপনি আমি যেটা ওইটা বলছেন একটু ঠিক আছে ফর্মটা দিচ্ছি। স্যার। Just a minute। সবাই তো আর সমান জানে না। অনেকে আছে যেমন ধরেন একদম নিউ, তো আচ্ছা, একদম আপনি যেভাবে যাচ্ছেন সেভাবেই ভালো হবে স্যার, আপনার মতো না করে। আমি প্রসেস অনুযায়ী যাবো, ওটা নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, এটা হ্যাঁ স্যার, প্রসেস অনুযায়ী যাবো, don't worry। ওকে স্যার, থ্যাংক তবে স্যার পার্সোনাল কারো বেশি প্রয়োজন থাকলে সেই জি, অনুযায়ী স্যার বলবেন। স্যার একটা কথা বলি স্যার, ওই যে যেটা আপনি বললেন না গ্রুপের কথা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হুম। এটা করলে আমার মনে হয় ভালো হবে স্যার। তখন তখন আপনি আপনার আমি রিকোয়ারমেন্ট একটা অনুযায়ী লিংক আমাদের দিচ্ছি, প্রয়োজন। দেখেন তো জি এটা স্যার। দিয়ে, বা আমি একটা চার্টে দিচ্ছি। ওয়ান গুগল ফর্ম, এখানে একটু পূরণ করা যায় কিনা সবাই। মোবাইল নাম্বারটা আছে এখানে, যে মোবাইল নাম্বারটা আছে এটা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকে এটাতেই দিন। এখানে তিনটা জিনিস রিকোয়ার্ড, আপনার নাম, মোবাইল, আর হচ্ছে ইমেল। স্যার এটা কি এখনই ফিল আপ করবো? হ্যাঁ, এখন ফিল আপ করে দেন বা পরেও দিতে পারেন, তাহলে আমি ওকে ওকে স্যার, আমরা ফিল আপ করে দিব না স্যার। স্যার কি কি স্যার, নাম, মোবাইল নাম্বার আর স্যার কি কি বলেন? নাম দিতে হবে, মোবাইল নাম্বার, আর স্যার ইমেল নাকি স্যার?
হ্যাঁ হ্যাঁ, নাম, তিনটা জিনিস রিকোয়ার্ড, অন্যান্য তথ্য আছে, তার মধ্যে তিনটা জিনিস রিকোয়ার্ড। আমি একটু শেয়ার দিচ্ছি, ওকে তাহলে স্যার। দেখতে পাবেন। জি স্যার। আপনার নাম, পজিশন, ইফ ইউ ওয়ান্ট টু মেনশন, বা আপনার অর্গানাইজেশন মেনশন করতে পারেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা দিন, আর হচ্ছে ইমেল, ব্যাচ ওকে স্যার। নাম্বারটা দিতে পারেন, দিয়ে সাবমিট করে দিলে আমার কাছে চলে আসবে। তো আপনাদের ব্যাচ নাম্বারটা দিন, যেন আমি ইউনিকলি সর্টিং করতে পারি আর কি, হ্যাঁ? আপনাদের ব্যাচ নাম্বার আছে কোনো, মানে আপনার যখন করছিলেন এখানে রেজিস্ট্রেশন? স্যার ওটা আমরা জেনে নিবো স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, স্যার জেনে নিন, দোকান অথবা আছে। এক কাজ করতে পারেন, 05 বা 06। স্যার, হ্যাঁ, এটাও ব্যাস স্যার, আচ্ছা, একটা দিয়ে দেন, পরে এটা ঠিক করে নেবেন আমরা ক্লাসে। এটাও ব্যাস স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা দিয়ে সাবমিট করে দিন গ্রুপে, তাহলে আমি গ্রুপ ক্রিয়েট করে এগুলো ইমিডিয়েট শেয়ার করে দিব, এবং আমরা এখানে ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি, এবং প্রত্যাশা থাকবে যে নেক্সট ক্লাসে আপনারা কেস স্টাডিটা সবাই করবেন, আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন। এবং আজকে পরিচিত হয় নাই, বাই দ্য বাই, পরিচিত হবো সবার সাথে ইনশাআল্লাহ, স্যার থ্যাংক ইউ স্যার। ইন্ডিভিজুয়ালি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাস দেখবেন। জি আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। হুম।